আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ডিএমসি স্টেশনের পক্ষ থেকে এসএসসি 25 ব্যাচের জন্য ইংরেজির বিশেষ কিছু টপিক, স্পেশাল হ্যান্ডপিকড কিছু টপিক তোমাদের জন্য আলাদাভাবে কভার করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি তাহমিদ হাসান দীপ্ত বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। আমি তোমাদের সাথে আছি কিছু সিলেক্টিভ টপিক নিয়ে, যে টপিকগুলো পরীক্ষার আগে তোমাদের দেখাটা খুবই জরুরি, এবং হয়তো যেহেতু পরীক্ষার জন্য খুব একটা বেশি সময় বাকি নেই, আমাদের দেখা যাচ্ছে যে সব ধরনের প্রিপারেশন নেয়ার পর, ঈদের প্রিপারেশন নেয়ার পর, ঈদে আনন্দ ফুর্তি করার পর দেখা যাবে যে আমাদের জন্য খুব বেশি সময় হাতে পড়ে নেই। এবং যেহেতু এপ্রিলের শুরুতেই তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে, সেহেতু সব টপিক আলাদা আলাদা করে একদম ডিটেইলে পড়ার আসলে সময়টা আমাদের নেই। তো সেজন্য আমরা কিছু টপিক সিলেক্ট করেছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হয়েছে, এবং আশা করি তোমাদের কাছেও বিষয়গুলো ইম্পর্টেন্ট, এবং তোমাদেরও মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে ক্লাস করলে ভালো হতো। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের স্কুলে যেহেতু তোমরা এসএসসি দিচ্ছ এখন, আমাদের স্কুলে, টিউশনে, কোচিং এ অনেক জায়গাতেই আমরা অনেকভাবে পড়ে থাকি। তো ক্লাসিক্যাল গ্রামার বা ক্লাসিক্যাল লিঙ্গুইস্টিক স্টাডি যেগুলো আছে, মানে ক্লাসিক্যাল উপায়ে যে আমরা ইংরেজি ভাষা শেখার যে চেষ্টাটা করি, এর ফলে যেটা হয় সেটা হলো যে আমাদের অনেক গ্যাপ থেকে যায়। যদিও সেই গ্যাপ কভার করার সেই সময়টা আমাদের হাতে এখন নেই, কিন্তু আমাদের কাছে যথেষ্ট সময় আছে সংক্ষিপ্ত কিছু ডিটেইলড ক্লাসের মাধ্যমে তোমাদের কিছু কিছু বিশেষ টপিকে বিশেষ দক্ষতা অর্জন করে ফেলা। আমার বিশ্বাস, যদি এই ক্লাসটা তোমরা করো ঠিকঠাকভাবে, এবং যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পরে নিজের মতো করে ঠিকভাবে প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এবং ভবিষ্যতে আমরা আরো যে কয়েকটা টপিক তোমাদের পরীক্ষার আগেই যে কয়েকটা টপিক কভার করে ফেলবো, এর মধ্যে সবগুলো টপিকে আশা করি তোমরা যদি ঠিকঠাকভাবে ক্লাস করো, আশা করি তোমাদের এই টপিকগুলোতে সমস্যা থাকবে না। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, আজকে আমাদের টপিক যেটা আমরা চুজ করেছি সেটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কেন চুজ করলাম? কারণ প্যারাগ্রাফ নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্যানিক কাজ করে। কারণ যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজে খুব একটা ডিপ স্টাডি করি না, সে কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের প্যারাগ্রাফের বিষয়টা মুখস্থ করতে হয়। যেহেতু আমাদের অ্যাপ্লাইড গ্রামার পড়ার টেন্ডেন্সি কম, ভাষা কিভাবে শিখছি, কিভাবে অ্যাপ্লাই করছি, এই বিষয়টা সম্পর্কে আমাদের দক্ষতা কম, ভাষার প্র্যাকটিস কম, আমাদের স্কুল কলেজে এই বিষয়টার প্র্যাকটিস কম। সেজন্য দেখা যায় যে প্যারাগ্রাফ যখন আমরা লিখি, তখন যে কাজটা হয় সেটা হলো যে অধিকাংশ সময় আমরা এটা মুখস্থ করে ফেলি। এবং যারাই বা মুখস্থ করি না, অনেকে হয়তো ঠিকঠাকভাবে সিম্পল সেন্টেন্স অনেক কিছু লিখতে পারি, কিন্তু প্যারাগ্রাফের স্ট্রাকচারটা অনেক সময় অনেকে মেনটেন করতে পারি না। দেখো, দেশের সকল অনার্স পর্যায়ের যেসব ইংরেজি বিভাগ রয়েছে, এই জায়গাগুলোতে প্যারাগ্রাফের জন্য পুরো একটা সেমিস্টার একটা কোর্স থাকে। আর সেখানে তোমাদের জন্য যেটুকু প্রয়োজন, তোমাদের তো পুরো সেমিস্টারের কোর্সের প্রয়োজন নেই, তোমাদের জন্য যেটুকুই বা প্রয়োজন সেটুকুই আমরা এই ক্লাসের মাধ্যমে কভার করে দেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে কয়েকটা জিনিস দেখবো। একটা হলো টাইপস অফ প্যারাগ্রাফ। টাইপস অফ প্যারাগ্রাফ এজন্য দেখবো যে প্যারাগ্রাফের স্টাডি করতে গেলে, প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো জানতে গেলে আমাদের টাইপটা জানা দরকার। আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, একটা দালান যখন তৈরি করা হয়, আমরা মাটির উপরের অংশটা দেখি। মাটির উপরের অংশটা দেখি, দেখতে অনেক সুন্দর লাগে, অনেক মজবুত, অনেক সুঠাম, কিন্তু মাটির নিচেও যে একটা অংশ থাকে সেটা আমাদের নজর এড়িয়ে যায় সব সময়। হয়তো এই টাইপস অফ প্যারাগ্রাফ তোমার পরীক্ষায় আসবে না, কিংবা পার্টস অফ প্যারাগ্রাফ যেগুলো আছে, এই নামগুলো হয়তো তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এই পার্টস অফ প্যারাগ্রাফ এবং টাইপস অফ প্যারাগ্রাফ যেগুলো আছে, এগুলোই তোমার বিল্ডিং এর ভিত, তোমার প্যারাগ্রাফের ভিত। একটা বিল্ডিং যদি মাটির নিচের যে অংশটা, যে ভিতটা, ওই ভিতটা ছাড়া যদি একটা বিল্ডিং তৈরি করা হয়, সেই বিল্ডিং কিন্তু খুব দ্রুতই ধসে পড়বে। আর যদি ভিতটা ঠিকঠাক থাকে, তাহলে বিল্ডিংটা অনেক দীর্ঘজীবী হবে, তার যতদিন বাঁচার কথা সেই বিল্ডিংটা ততদিন বাঁচবে। তো চলো দেখা যাক, আমরা শুরু করি প্যারাগ্রাফের টাইপস দিয়ে। প্যারাগ্রাফ অনেক ধরনের হয় আসলে। তো মূলত প্যারাগ্রাফ আছে ন্যারেটিভ প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফ। এছাড়াও আরো কিছু প্যারাগ্রাফ আছে, যেমন পার্সুয়েসিভ প্যারাগ্রাফ। এরপরে আছে ধরো ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ,
আরো রয়েছে ধরো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা, এই প্যারাগ্রাফ শেষে যে কটা আমি হাতে লিখলাম, এই প্যারাগ্রাফ কয়েকটার নাম আমি তোমাদেরকে জানালাম এ কারণে, জাস্ট এমনি কথার প্রেক্ষিতে। মূলত তোমাদের জন্য যে প্যারাগ্রাফগুলো জরুরি সেগুলো হলো ন্যারেটিভ, ডেসক্রিপটিভ এবং কজ এন্ড এফেক্ট। আমার দেখা মতে এসএসসি পরীক্ষায় কখনো ন্যারেটিভ, ডেসক্রিপটিভ এবং কজ এন্ড এফেক্ট বাদে অন্য কোনো ধরনের প্যারাগ্রাফ আসেনি। এটা আমার অবজারভেশন, এটা পার্সোনাল অবজারভেশন। এবং তোমরাও চাইলে টেস্ট পেপার যেগুলো আছে, বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে, এগুলো স্টাডি করে দেখতে পারো যে আসলেও এই প্যারাগ্রাফগুলো ব্যতীত অন্য কোনো প্যারাগ্রাফ কখনো এসেছিল কিনা। ন্যারেটিভ প্যারাগ্রাফটা কি? ন্যারেটিভ প্যারাগ্রাফ কি, কেন, কিভাবে লিখতে হয়, এটা আমরা আরো একটু পরে শিখছি। তার আগে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিই। ন্যারেটিভ ন্যারেটিভ প্যারাগ্রাফের একটা সহজ বাংলা হলো বিবৃতিমূলক। বিবৃতিমূলক। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের সহজ বাংলা হলো বর্ণনামূলক। বর্ণনামূলক। আর কজ এন্ড এফেক্ট হলো কার্যকারণ ভিত্তিক বা কার্যকারণমূলক। নাম থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি বিবৃতি কখন হয়। আচ্ছা, বিবৃতি আর বর্ণনার মধ্যে আমাদের একটা ধোঁয়াশা জায়গা আছে, যে কোনটা বিবৃতি কোনটা বর্ণনা। বিবৃতি হলো যখন আমি কোনো ঘটনার বর্ণনা করব, যখন কোনো ঘটনার বর্ণনা করব তখন সেটা হলো বিবৃতি। আর যখন আমরা কোনো অবজেক্টকে তার বর্তমান স্টেট অনুযায়ী বর্ণনা করব, বর্তমান বা তার কোর ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, তার বৈশিষ্ট্য যেগুলো, যেটা তার ইননেট কোয়ালিটি, সে যেটা দ্বারা তৈরি, এমন কিছু যখন বর্ণনা করব তখন সেটাকে বলি আমরা বর্ণনা। তো ঘটনা বর্ণনা করলে সেটা বিবৃতি। আর যদি কোনো কিছুর অবজেক্টিভ বর্ণনা দিই সেটা হলো বর্ণনা, ডেসক্রিপশন। আর একটা আছে কজ এন্ড এফেক্ট। এটা অবশ্যই সহজেই বোঝা যাচ্ছে যে কজ মানে কারণ এবং এফেক্ট, এফেক্ট অর্থ প্রভাব। কজ হলো কারণ আর এফেক্ট হলো প্রভাব। ঠিক আছে? কারণ এবং প্রভাবমূলক বা কার্যকারণমূলক যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে বলি আমরা কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ। কোনটা কি, কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু পরে বিস্তারিত শিখছি ইনশাল্লাহ। তো দেখো আমরা আগাই। তার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হলো একটা প্যারাগ্রাফের কয়টা পার্ট থাকে। একটা প্যারাগ্রাফ লিখতে হলে আমাদের সেই পার্ট সম্পর্কে, প্যারাগ্রাফের পার্টগুলো সম্পর্কে একটা স্পষ্ট আইডিয়া রাখতে হবে। প্যারাগ্রাফের পার্ট মূলত তিনটা। ঠিক আছে? টিপিক্যালি তিনটা পার্ট থাকে। সেই তিনটা পার্টের প্রথমটাকে আমরা বলি টপিক সেন্টেন্স, দ্বিতীয়টাকে বলি সাপোর্টিং ডিটেইলস, আর 3 নাম্বারটাকে বলি কনক্লুডিং সেন্টেন্স। এছাড়াও কখনো কখনো, খুব রেয়ার কেসে, টপিক সেন্টেন্সের আগে আরো একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এটা তোমাদের চাপ নিয়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা যে স্ট্যান্ডার্ডের প্যারাগ্রাফ এখন লিখবে, যেহেতু তোমরা এসএসসি লেভেলে আছো, তোমাদের জন্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স সহ প্যারাগ্রাফ থাকলেও সেটা ম্যাটার করবে না। তো দেখো, টপিক সেন্টেন্স কাকে বলে, টপিক সেন্টেন্স কি ও কেন সেটা আমরা একটু দেখি। আচ্ছা, টপিক সেন্টেন্স হলো একটা প্যারাগ্রাফের শুরুর যে বাক্যটা, একটা প্যারাগ্রাফের শুরুর যে বাক্যটা। দেখো, প্যারাগ্রাফ মূলত একটা সংক্ষিপ্ত রচনা। ঠিক আছে? প্যারাগ্রাফ মূলত একটা সংক্ষিপ্ত রচনা। এখন এই সংক্ষিপ্ত রচনার মধ্যে তোমাকে কিছু দাবি দেওয়া করতে হয়। দাবি দেওয়া বলতে তুমি কিছু দাবি করো, তুমি একটা তথ্য বা একটা কোনো একটা পক্ষ নিয়ে, কোনো একটা কিছু নিয়ে তুমি একটা কিছু দাবি করো। ধরো তোমাকে বললাম যে উম, তোমার ফেভারিট পোয়েট, তোমার প্রিয় কবি, তোমার প্রিয় কবিকে নিয়ে তুমি যখন লেখা শুরু করবে তখন তুমি কিছু না কিছু দাবি করবে যে আমার প্রিয় কবি অমুক, তাকে আমি এই এই কারণে পছন্দ করি। এই যে তুমি কি কি কারণে পছন্দ করো তার একটা সংক্ষিপ্ত দাবি তুমি করলে, এটাই হলো তার, এই সংক্ষিপ্ত দাবিটাকে আমরা বলছি কি,
টপিক সেন্টেন্স। এই সংক্ষিপ্ত দাবিটাকে আমরা যখন লিখি সেন্টেন্সের শুরুতে সেটাকে বলি টপিক সেন্টেন্স। এখনই মাথা ঘোলাটে করার কোনো দরকার নেই, আমরা একটু পরেই বুঝবো যে টপিক সেন্টেন্সটা কি এবং কেন কিভাবে লিখতে হয়। আচ্ছা, টপিক সেন্টেন্সে মূলত আমরা একটা দাবি উত্থাপন করি। এখন যখন আমরা কোনো দাবি উত্থাপন করি তখন আমাদের যে কাজটা করা জরুরি হয়ে পড়ে সেটা হলো আমাদের সেই দাবিটার পক্ষে, দাবিটার সপক্ষে কিছু প্রমাণ উপস্থাপন করতে হয়। এই প্রমাণ উপস্থাপন করার জন্যই আমাদের দরকার হলো সাপোর্টিং ডিটেইলস। ঠিক আছে, সাপোর্টিং ডিটেইলসে আমরা যে কাজটা করি প্রমাণ উপস্থাপন করি। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হলো সমর্থন। তার মানে তোমার দাবিকে সমর্থন করে এমন কিছু তথ্য উপাত্ত তোমাকে দিয়ে প্রেজেন্ট করতে হয়। আচ্ছা, এরপরে যেটা আছে কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স হলো পুরো প্যারাগ্রাফে যা লিখেছো সেটা সম্পর্কে একটা শেষ বক্তব্য। তোমার একটা শেষ বক্তব্য, যেটাকে আমরা বলি, বাংলায় বলি উপসংহার। ঠিক আছে, বাংলায় বলছে কি উপসংহার। এখনই এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা আস্তে আস্তে সব শিখবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা না টেনে পুরোপুরি যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলো ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেইলস, কনক্লুডিং সেন্টেন্স, এই বিষয়গুলো কোনটা কি এবং কেন কিভাবে লিখতে হয় তার কিছু এক্সাম্পল আমরা দেখে আসি। দেখো, ধরো এখানে একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা হলো আমার মাই ফেভারিট পোয়েট। আমি বললাম আমার প্রিয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। চিফলি বিকজ অফ হিজ ইউনিক স্টাইল, রাইটিং, হিজ ওয়ার্ডিংস অ্যান্ড, আচ্ছা, আর হলো কি, অ্যান্ড অলসো বিকজ অফ হিজ লাইফস্টাইল। তার মানে আমার প্যারাগ্রাফের প্রথম লাইনে আমি যে দাবিটা করলাম যে আমার প্রিয় কবি হলেন কাজী নজরুল ইসলাম, এবং তিনি কেন আমার প্রিয় কবি? তিনি আমার প্রিয় কবি হলেন কারণ এক হলো তার ইউনিক স্টাইল অফ রাইটিং, তার শব্দ চয়ন, সে যেসব শব্দ ইউজ করে, যেমন সুন্দর সুন্দর অনেক, এত সুন্দর সুন্দর শব্দ ইউজ করে মানে তুমি শুনলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে এরকম কিছু কবিতা। যাদের যাদের কবিতা পড়ার অভ্যাস আছে, যারা কবিতা পড়ো বা টেক্সট বইয়ের কবিতা হলেও শখ করে পড়ো, তারা হয়তো এই বিষয়গুলো খেয়াল করেছো। যে তোমাদের 9-10 একটা কবিতা আছে উমর ফারুক কবিতাটা আমার অনেক প্রিয় একটা কবিতা। এর মধ্যে সুন্দর দুইটা লাইন আছে, ভৃত্য চরিল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। এই যে মানুষকে স্বর্গে তুলে ধরে, মানুষটা কে ছিল? ওই যে তার উমর রাদিয়াল্লাহু আনহুর দাস। মানুষকে স্বর্গে তুলে ধরে ধরায় নামিল শশী, চাঁদ এসে মাটিতে নামলো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন উটের পিঠ থেকে নিজে নেমে তার ভৃত্যকে যখন উঠে চড়ালেন, তার প্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম এই লাইনটা লিখলেন যে ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। তো এত সুন্দর সুন্দর শব্দচয়ন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে কি লাইফস্টাইল। তার লাইফস্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমার দাবি। ঠিক আছে, আমার দাবি না ধরলেও তো ধরো এই প্যারাগ্রাফের যে লেখক তার দাবি। আচ্ছা, সে এখন দাবি করলো এগুলো, তাকে তো এগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য তার কি দরকার? প্রমাণ করার জন্য কিছু তথ্য উপাত্ত দরকার। হুম, প্রমাণ করার জন্য কিছু তথ্য উপাত্ত দরকার। আচ্ছা, প্রথমত দেখো, প্রথম দাবি কি ছিল আমার? ইউনিক স্টাইল অফ রাইটিং। আচ্ছা, এই যে আমি দাবিটা করলাম, তার আগে বলে নেই, এই যে দাবিটা করলাম আমি, এই দাবিটাই মূলত টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের শুরুতেই আমাদের যেটা করণীয় সেটা হলো প্যারাগ্রাফে আমি কি বলতে চাচ্ছি, আমার বক্তব্য কি হবে সে সম্পর্কে একটা পূর্ণ আইডিয়া টপিক সেন্টেন্সে দিয়ে দেয়া। টপিক সেন্টেন্সের একটা নাম আছে, আরো একটা নাম আছে, সেই নামটা কি আমরা একটু দেখি। সেই নামটা হলো কন্ট্রোলিং আইডিয়া। কেন কন্ট্রোলিং আইডিয়া? টপিক সেন্টেন্সের মাধ্যমে যে আইডিয়াটা প্রকাশ পাচ্ছে, তুমি যে দাবিটা করছো, এর উপর ভিত্তি করেই তোমার প্যারাগ্রাফের বাকি অংশ নির্মিত হবে। এই কারণেই টপিক সেন্টেন্সের ভেতরে যে দাবি বা আইডিয়াটা তুমি উত্থাপন করছো সেটাকে বলা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। এই কন্ট্রোলিং আইডিয়া থেকেই আমাদের পরবর্তী লেখাগুলো জেনারেট হয়। ঠিক আছে,
আচ্ছা, টপিক সেন্টেন্স গেল। এখন টপিক সেন্টেন্সের মধ্যে তুমি কয়েকটা আইডিয়া দিয়েছো। একটা হলো ইউনিক স্টাইল অফ রাইটিং, একটা হলো ওয়ার্ডিংস, একটা হলো কি লাইফস্টাইল। এখন এর সপক্ষে তোমাকে প্রমাণ উত্থাপন করতে হবে। টপিক সেন্টেন্সটা গেল। এবার টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য আমরা যা যা তথ্য দেব এটাকে আমরা বলছি কি সাপোর্টিং, এটাকে আমরা বলছি কি সাপোর্টিং ডিটেইলস। প্রথমত, primarily I like Kazi Nazrul Islam because of how he combines vivid thoughts I find in his writings, starting from love to war. আচ্ছা, আমি প্রথমে দাবি করেছিলাম তার ইউনিক স্টাইল অফ রাইটিং। তার স্টাইলটা কেন ইউনিক? তার কারণ কি, যে সে কিভাবে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন থটস তার লেখার মধ্যে একসাথে কম্বাইন করে। একই লেখার মধ্যে ভালোবাসা, প্রেম, একই লেখার মধ্যে যুদ্ধ বিগ্রহ, তাই না? বিদ্রোহী কবিতাটা তোমরা পড়েছো, সেখানে যেমন বিদ্রোহী কবিতাটা তোমরা পড়েছো, এর মধ্যে একই সাথে যেখানে প্রেমের কথা আছে, অরফিয়াসের কথা আছে, প্রেমিক পুরুষ অরফিয়াস, আবার সেই একই এর মধ্যে, একই কবিতার মধ্যে ধ্বংসযজ্ঞ সম্পাদন করছে এরকম কিছু ক্যারেক্টারের নামও আছে, তাই না? যেমন ধরো যে শিব, শিবের কথা আছে এখানে, শিবের প্রলয় নৃত্যের কথা আছে, তাই না? এবার একই কবিতার মধ্যে অরফিয়াসের কথা আছে। তোমরা অনেকে হয়তো অরফিয়াসের কাহিনী জানো বা অনেকে জানো না। যদি না জেনে থাকো, পরবর্তীতে কোনো একটা ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো দেখো, প্রথম দাবির সপক্ষে আবার একটা ওই ইউনিক স্টাইল যেটা ছিল সেটার সপক্ষে আমি কিছু কিছু কথা বললাম, যে তার কিভাবে সে বিভিন্ন ধরনের থটস, বিভিন্ন ধরনের চিন্তাধারা একই লেখার মধ্যে কম্বাইন করে। এটাই তার ইউনিক স্টাইল হওয়ার জন্য, এটা হলো তার প্রমাণ। তার লেখা যে ইউনিক, তার প্রমাণ হলো এটা। আচ্ছা, এটা আমার পক্ষ থেকে দেয়া প্রমাণ, বা প্যারাগ্রাফের লেখকের পক্ষ থেকে দেয়া প্রমাণ। আচ্ছা, সেকেন্ডলি, দ্বিতীয়ত দেখো কি, দ্বিতীয়ত হলো, দ্বিতীয় যে কারণটা, দ্বিতীয় আমার দাবি কি ছিল? দ্বিতীয় দাবি ছিল হলো ওয়ার্ডিংস। ঠিক আছে, সে কি কি শব্দ ইউজ করে। সেকেন্ডলি, আই লাইক দ্য ওয়ে হি চুজেস ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনকর্পোরেটস দেম স্কিলফুলি ইনটু হিজ ক্রিয়েশনস। আমি তার লেখার কোন বিষয়টা পছন্দ করি? এই যে সে বিভিন্ন ভাষা থেকে, আরবি, ফার্সি যা আছে সব ভাষা থেকে একেবারে একসাথে অনেক শব্দ কম্বাইন করে নিয়ে তার লেখার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ইনকর্পোরেট মানে হলো, হয়ে গেল ইনকর্পোরেট, ইনকর্পোরেট মানে হলো পুশ করে দেয়া, ইনজেক্ট করে দেয়া। কিভাবে? একই ভাষার লেখা কিন্তু বিভিন্ন ভাষার শব্দ দিয়ে, বাংলা ভাষার লেখা কিন্তু বিভিন্ন ভাষা থেকে শব্দ ধারও করেনি। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম শব্দ নিয়ে এসেছে, ধারও করে নাই। সেই শব্দগুলো এনে কিভাবে একই সাথে পাশাপাশি বসিয়ে দিল এবং শুনে মনে হলো আরে সেই তো সুন্দর, সুন্দরই তো লাগতেছে, বাহ। তো এই বিষয়টা ওনার লেখার মধ্যে আছে। তাহলে আমার দাবি ছিল তার শব্দচয়ন নিয়ে, আর তার শব্দচয়ন কিভাবে ইউনিক? তার শব্দচয়ন এইভাবে ইউনিক যে সে বিভিন্ন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ থেকে শব্দ নিয়ে আসে। আচ্ছা, হাউএভার অ্যাপার্ট ফ্রম হিজ পোয়েটিক স্কিলস, এখন দেখো আমার তৃতীয় দাবি ছিল তার লাইফস্টাইল। এই দুইটাতে গেল রাইটিং, ইউনিক স্টাইল অফ রাইটিং আর হিজ ওয়ার্ডিংস। এই বিষয়গুলোতে গেল কিসের মধ্যে? এই বিষয়টা গেল হলো তার কবি প্রতিভার মধ্যে। তার কবি প্রতিভা ছাড়াও যে তার মধ্যে আরো কিছু প্রতিভা ছিল বা আরো কিছু ইউনিকনেস ছিল, এই বিষয়টাও আমি আমার টপিক সেন্টেন্সের মধ্যে দাবি করেছি, যে আমার তার লাইফস্টাইলটাও, পার্সোনাল লাইফস্টাইলটাও আমার পছন্দ। সেজন্য কি হলো, সেজন্য আমি বললাম যে হ্যাঁ, তার লাইফস্টাইলটা আমার পছন্দ। আচ্ছা, সেজন্য আমি দেখো এখানে লিখলাম কি, হাউএভার অ্যাপার্ট ফ্রম হিজ পোয়েটিক স্কিলস আই হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন হিজ bohemian lifestyle as well, which makes me like him all the more. bohemian lifestyle সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া আছে, bohemian rhapsody এটার নাম আছে, ব্যান্ডের নাম সম্ভবত, বা গানের নাম শিওর না। bohemian মানে হলো বাউন্ডুলে লাইফস্টাইল। এই প্যারাগ্রাফের যে লেখক তিনি মিন করছেন যে তার এই বাউন্ডুলে লাইফস্টাইলটা তার অনেক ভালো লাগে। এই যে কাজী নজরুল ইসলাম ছোটবেলায় রুটির দোকানে কাজ করলেন, তারপরে লেটর দলে যোগ দিলেন, তারপরে মসজিদের ইমামতি করলেন, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করলেন। ঠিক আছে, একটা বাউন্ডুলে লাইফস্টাইলের একটা ব্যাপার স্যাপার আছে, একটা ভাইব আছে। তো সেই প্যারাগ্রাফের যে লেখক
সে বলেছে যে তার এই বোহেমিয়ান লাইফস্টাইলটা, কাজী নজরুল ইসলামের বোহেমিয়ান লাইফস্টাইলটা তার অনেক ভালো লাগে। তাহলে সে বলেছিল কাজী নজরুল ইসলামের লাইফস্টাইল পছন্দ করে, এবং কেন সে লাইফস্টাইল পছন্দ করে, তার লাইফস্টাইল পছন্দ করার মধ্যে কি আছে তার মধ্যে, সেটা প্রমাণ করার জন্য সে বলল যে তার বোহেমিয়ান লাইফস্টাইলটা পছন্দ করে। এরপরে দেখো শেষের লাইনটায় তুমি একটা উপসংহার টেনে দিল। কি উপসংহার টেনে দিল যে হিজ মাল্টিফেরিয়াস ট্যালেন্টস আর হোয়াট মেড হিম সাচ এ গ্রেট পোয়েট। তার এই মাল্টিফেরিয়াস ট্যালেন্ট মানে তার এই নানামুখী প্রতিভাই তাকে এত বিশাল একজন কবি হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। ঠিক আছে, এতক্ষণ ধরে কাজী নজরুল ইসলাম কেন ফেভারিট সেই দাবিগুলো করলাম, সেই দাবিগুলো প্রমাণ করলাম। তারপরে কি হলো, শেষে আমি আলটিমেটলি একটা উপসংহার টেনে দিলাম যে এসবের কারণে, এইসব কোয়ালিটির কারণেই তাকে সে একটা এত বড় কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তো কনক্লুডিং সেন্টেন্সটা মূলত টপিক সেন্টেন্সেরই একটা রিফ্লেকশন। ঠিক আছে, টপিক সেন্টেন্সেরই একটা রিফ্লেকশন। সোজা বাংলায় যদি বলি, আচ্ছা আমরা এটা লিখে নিই, রিফ্লেকশন অফ দ্য টিএস মানে টপিক সেন্টেন্স। সোজা বাংলায় যদি বলি, ওই টপিক সেন্টেন্সের কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে যদি তুমি লেখো শেষের লাইনে, ওইটাই কনক্লুডিং সেন্টেন্স হয়ে যাবে। এটা হলো সোজা বাংলার কথা, অফিসিয়াল কথা না। আচ্ছা, আর হ্যাঁ, এখন আসো যে তোমার সাপোর্টিং ডিটেইলস এর বিষয়টা। এই যে সাপোর্টিং ডিটেইলস গুলো কোনগুলো, এই যে প্যারাগ্রাফের শুরুতে আমি কিছু দাবি করেছিলাম, ঠিক আছে, ইউনিক স্টাইল অফ রাইটিং, হিজ ওয়ার্ডিংস এন্ড হিজ লাইফস্টাইল। এই দাবিগুলো যখন আমি প্রমাণ করার জন্য আমার 3 ধরনের ডিটেইল লেগেছে। 3 ধরনের ডিটেইল, প্রাইমারিলি এইটা, সেকেন্ডলি এইটা, থার্ডলি এইটা। এই যে সেন্টেন্স বা তথ্য বা উপত্যগুলো দিয়ে আমি আমার দাবিটাকে প্রমাণ করার চেষ্টা করলাম, এগুলো হলো সাপোর্টিং ডিটেইলস। তো কি বুঝলা যে একটা প্যারাগ্রাফ যখন তুমি লিখবে, প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই প্রথমে একটা দাবি করতে হবে, তারপরে সেই দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে, এবং শেষে তোমার একটা সিদ্ধান্ত বা কিছু একটা দিয়ে তোমার প্যারাগ্রাফটা শেষ করে দিতে হবে। ঠিক আছে, এটাই প্যারাগ্রাফ। তুমি যদি এই স্ট্রাকচার ফলো করে লেখো, এই বেট তোমার লেখা যদি সুন্দর হয়। সুন্দরের কথা কেন বললাম, কারণ বোর্ড এক্সামে লেখার সৌন্দর্য একটু ম্যাটার করে। ঠিক আছে, একটু হলেও ম্যাটার করে, একটু না ভালোই ম্যাটার করে। ঠিক আছে, আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট, তারা জাস্ট হাতের লেখা সুন্দর না দেখে অনেক নম্বর কম পায়। ঠিক আছে, তো হাতের লেখাটা ম্যাটার করে আসলে। তো তোমার লেখা যদি মোটামুটি ঠিক হয়, আর এই স্ট্রাকচারে যদি তুমি লেখো, আমি গ্যারান্টি দেবো না, বাট দেয়ার ইজ এ 99.99% চান্স যে তুমি প্যারাগ্রাফে 10-এর মধ্যে 9 পাবে। ঠিক আছে, 10-এর মধ্যে 9 পাবে। আচ্ছা, তো তোমাদের মনে অনেকের হয়তো একটা প্রশ্ন ঘুরতে থাকে যে প্যারাগ্রাফে যে প্রশ্নগুলো দেয়া থাকে তোমাদের, কিছু প্রশ্ন দিয়ে বলো যে অ্যানসার দিস ফলোইং কোয়েশ্চেনস ইন ইওর প্যারাগ্রাফ। এখন সেগুলো কি আনসার করা আসলেই জরুরি কি না, এই বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখো। কারণ প্রথমে তোমাকে প্যারাগ্রাফ লিখতে জানতে হবে। তুমি শুধু কোয়েশ্চেন অ্যান্সারে যদি হতো, তাহলে তো কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যেত, সেটা প্যারাগ্রাফ হতো না। আচ্ছা, তো আমরা এগোই। দেখো, আমরা আস্তে আস্তে 3 ধরনের প্যারাগ্রাফ এবং সেগুলো কিভাবে লেখে স্টেপ বাই স্টেপ আমরা সেটা শিখবো। প্রথমে আছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। আচ্ছা, প্রথমে আছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভ প্যারাগ্রাফের কথা যেটা বলেছিলাম আমি, কি এটা, বিবৃতিমূলক। বিবৃতিমূলক অর্থাৎ কোনো ঘটনার বর্ণনা করা শুরু থেকে শেষ পর্যন্ত। এক্সাম্পল দেখে আসি আমরা। দেখো, a journey by boat, by visit to a historical place, FIFA World Cup Final 2022, by first time riding a bicycle। এই বিষয়গুলো কেমন, যে জার্নি বাই বোট যখন আমি বলছি, তখন কিভাবে বলছি যে আমরা অমুক জায়গায় গেলাম, এইভাবে শুরু করলাম, অমুক জায়গা থেকে অমুক ঘাট থেকে নৌকায় উঠলাম, তারপরে সকালবেলা এটা করলাম, দুপুরবেলা এটা করলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা রেস্ট নিলাম, বিকেলবেলা আবার খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, তারপর সন্ধ্যার সময় বাড়ি চলে আসলাম। এই যে ছোট বলতেছি, শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ঘটনার ক্রোনোলজিক্যাল বর্ণনা। ক্রোনোলজি কি? ক্রোনোলজি হলো পর্যায়ক্রম। ক্রোনোলজি। আচ্ছা, ক্রোনোলজি মানে কি? ক্রোনোলজি মানে হলো ক্রম,
আছে, পর্যায়ক্রম বা যাই বলো তুমি, একটা ঘটনার ক্রম, ঠিক আছে, ঘটনা পরম্পরা যেটা বলি আমরা, ক্রোনোলজি। এই যে শুরু থেকে একটা ঘটনার ক্রোনোলজিক্যাল বর্ণনা, শুরুতে কি হলো, তারপরে দুপুরে কি হলো, শেষে কি হলো, এইগুলোই হলো একটা ন্যারেটিভ প্যারাগ্রাফের বিষয়বস্তু। দেখো, জার্নি বাই বোট যখন আমরা বলছি, তখন আমাদের মূল কাজ থাকছে কি, আমাদের মূল কাজটা থাকছে ওই একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা। মাই ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, মাই ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস। এক্ষেত্রে সেম, দেখো আমি কিভাবে গেলাম, সেখানে কি দেখলাম, কিভাবে গেলাম, কখন কি করলাম, আমার শিডিউল কি ছিল, আমি কখন ফিরে আসলাম, এগুলোই। আবার দেখো, এই জিনিসটা অনেকের মাথায় হয়তো একটু ঢুকতে সময় লাগতে পারে, সেটা হলো যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2022, এটা কিভাবে ন্যারেটিভ প্যারাগ্রাফ? এটাও একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ। কমেন্টেটর বা ধারাভাষ্যকার যারা আছে, ওরা কি করে? ওরা তো খেলার একটা বর্ণনা করে, তাই না? বর্ণনা করে শুরু থেকে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 যে একটা, মনে করো এই ফাইনাল ম্যাচটা, সেই ফাইনাল ম্যাচের শুরু থেকে কি হলো, তোমার অনুভূতি কেমন ছিল, এই বিষয়গুলো যখন তুমি বর্ণনা করছো, এটাই হয়ে যাচ্ছে একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা। এরপরে দেখো, মাই ফার্স্ট টাইম রাইডিং আ বাইসাইকেল। আমি প্রথম কিভাবে, কখন, কি কনটেক্সটে বাইসাইকেল চালানো শিখলাম, কিভাবে শিখলাম, আমার অনুভূতি কেমন ছিল, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বর্ণনা, এটাই হলো ন্যারেটিভ প্যারাগ্রাফ। তো চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে প্যারাগ্রাফগুলো লিখতে হয়। ঠিক আছে, ন্যারেটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা প্যারাগ্রাফই আমরা কিভাবে লিখতে হয় এগুলো দেখবো। স্টেপ 1, অ্যারেঞ্জ দ্য ফ্লো অফ ইভেন্টস। ঠিক আছে, অ্যারেঞ্জ দ্য ফ্লো অফ ইভেন্টস। একটা ন্যারেটিভ প্যারাগ্রাফের জন্য যে ইম্পর্টেন্ট ফিচার, ইম্পর্টেন্ট বিষয়টা আমি বলেছিলাম, সেটা হলো ক্রোনোলজি বা ঘটনা পরম্পরা। ঠিক আছে, এটা মেনটেন করা জরুরি। তো প্রথমে আমাদের তাহলে কি করতে হবে, ঘটনাগুলো সাজিয়ে নিতে হবে। যদি সাজিয়ে না নেই, তাহলে কিন্তু আমরা ঠিকঠাকভাবে প্যারাগ্রাফটা লিখতে পারবো না, তাই না? আচ্ছা, ধরো আমি আমি যেদিন বাইসাইকেল চালাতে শিখলাম, আমি সেদিনকার কথা বলছি। ঠিক আছে, আমি সেদিনকার কথা বলছি, কিভাবে বাইসাইকেল চালানো শিখলাম। প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম আমি বাইসাইকেল চালাবো। তারপরে আমি আমি কার সাহায্যে বাইসাইকেল চালাবো, আব্বা না আম্মা না ভাই না বোন, কে আমাকে শেখাবে, সেটা সিলেক্ট করলাম। তার সাথে আমি একটা নির্দিষ্ট জায়গায় গেলাম, তারপর বাইসাইকেলে উঠলাম, তারপরে প্রথম সে আমাকে ধাক্কা দিল, তারপরে প্যাডেল করলাম, তারপর আমার বাইসাইকেলটা চললো, তারপরে আমি বাইসাইকেল কিছুক্ষণ চালালাম। এই যে ঘটনা শুরু থেকে, প্রথমে আমি, এগুলো হলো মনে মনে সাজিয়ে না। তুমি চাইলে খাতায় এগুলো সাজিয়ে নিতে পারো, বাট এটা দরকার নাই আসলে, কারণ একটা ঘটনা, স্বাভাবিক ঘটনা তুমি মাথার মধ্যে সাজাতে খুব একটা বেশি সময় পেতে হয় না, আনলেস সেটা গল্প উপন্যাস লেভেলের বিশাল বড় কমপ্লেক্স কাহিনী হয়। এছাড়া আমাদের ওই ঘটনার ফ্লো সাজানোর জন্য এত আর কি বেগ পেতে হয় না। ঠিক আছে, তবুও তুমি যদি চাও, এরকম বক্স করে বক্স করে এভাবে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, ঘটনাগুলো সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, সাজিয়ে নেওয়ার পর, মনে মনে হোক বা বক্স করে হোক, সাজিয়ে নেওয়ার পর যে কাজটা আমরা করবো, একটা ক্যাচি টপিক সেন্টেন্স। ক্যাচি মানে কি? ক্যাচি মানে আকর্ষণীয়। এমন একটা টপিক সেন্টেন্স লেখো যেটা এক্সামিনারের নজর কাটতে বাধ্য। ধরো, ক্যাচি ক্যাচি বলে এক্সাম্পল কিভাবে দেওয়া যায়? এই যে ক্যাচি শব্দটা, তোমরা দেখো, ক্যাচি শব্দটা একটা সমার্থক শব্দ। ধরো বলা যায় যে অ্যাট্রাক্টিভ। অ্যাট্রাক্টিভ শব্দটা কিন্তু আমরা খুব কমনলি ইউজ করি, অনেক জায়গাতে আমরা অ্যাট্রাক্টিভ শব্দটা ইউজ করি। এখন এই যে টপিক সেন্টেন্সটা ক্যাচি, সরি অ্যাট্রাকটিভ, আমি কিন্তু অ্যাট্রাকটিভ লিখলেও পারতাম, রাইট? অ্যান অ্যাট্রাকটিভ টপিক সেন্টেন্স লিখলে কি হতো, এই যে ক্যাচি শব্দটা নিয়ে তোমরা বেশিটা চিন্তা করতে না, এই সেন্টেন্সটা তোমার মাথার উপর দিয়ে বের হয়ে চলে যেত। যেহেতু পরিচিত ওয়ার্ড পরিচিত অর্থ, সেজন্য তুমি ওইভাবে আর কি বিষয়টা মাথায় রাখতে না। এই ক্যাচি লেখার কারণে কি হলো, তোমার এই যে সেন্টেন্সটার উপর তোমার একটা আলাদা নজর এসে পড়লো, তাই না? এই সেন্টেন্সটার প্রতি তোমার একটা আলাদা নজর পড়লো, যে এই সেন্টেন্সটা এরকম। ক্যাচি মানে কি, দেখি তো। আচ্ছা, আকর্ষণীয় একটা টপিক সেন্টেন্স লেখা। ধরো তুমি বাইসাইকেল চালাবা, তোমার প্রথম, ধরো প্যারাগ্রাফের টপিকটা হলো মাই ফার্স্ট টাইম
ধরো ওখানে যে 4 নাম্বারটা যেটা দেখলাম আমরা, সেটা মাই ফার্স্ট টাইম রাইডিং আ বাইসাইকেল। আচ্ছা, তো তুমি যখন একটা ক্যাচি টপিক সেন্টেন্স লিখতে চাইবা তখন তোমাকে কি করতে হয়? ধরো আমাদের প্যারাগ্রাফের টপিকটা হলো মাই ফার্স্ট টাইম রাইডিং এ বাইসাইকেল। আচ্ছা, এক্ষেত্রে কি হবে, আমার একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। ধরো আমি লিখে ফেললাম, লার্নিং হাউ টু রাইড আ বাইক ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ আ নার্ভ র্যাকিং ইন্ডিপেন্ডেন্ট মোমেন্ট। ঠিক আছে, লিখি, আমি এখানে লিখি, তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। লার্নিং হাউ টু রাইড এ বাইক for the first time was a nerve-wracking independent moment. নার্ভ র্যাকিং মানে কি? নার্ভ মানে কি? স্নায়ু। আর র্যাকিং মানে কাঁপিয়ে দেয়া, ঝাঁকিয়ে দেয়া। ঠিক আছে, তো প্রথম যখন সে বাইসাইকেল চালাতে লাগলো, এরকম ফিলিং হয়তো তোমাদের অনেকের মধ্যেই হয়েছে। প্রথম যখন সাইকেল চালানো শিখলে তখন কেমন লাগলো? মনে হলো না যে আমি মানে কি না কি করে ফেললাম, মনে হয় উঠতেছি আমি? একটা এরকম ফিলিং ছিল না প্রথম প্রথম? তো সাইকেল চালানোর বিষয়টা এরকম ছিল। তো এই যে দেখো, প্যারাগ্রাফের লেখক সে লিখলো যে লার্নিং হাউ টু রাইড আ বাইক ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ এ ওয়াজ এ নার্ভ র্যাকিং ইন্ডিপেন্ডেন্ট মোমেন্ট। সে যদি জাস্ট লিখতো যে লার্নিং হাউ টু রাইড আ বাইসাইকেল ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ আ মেমোরেবল ইনসিডেন্ট, কেউ সেটা নিয়ে তেমন একটা মাথা ঘামাতো না। যখন সে লিখলো নার্ভ র্যাকিং কি বলে, নার্ভ র্যাকিং ইন্ডিপেন্ডেন্ট মোমেন্ট, তখন সে কি হলো, তখন তখন এই বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তা করলাম। তো এক্সামিনার যেন তোমার খাতাটা দেখে একটু চিন্তা করে, যারে সেই লিখছে, তো একটু যেন তার চোখে বাঁধে। এটাই স্বাভাবিক যে তোমরা সবাই একই রকম ভাবে অ্যাট্রাকটিভ লেখা লিখতে পারবে না। এটা একটা ইনহেরেন্ট ইননেট একটা ব্যাপার, মানুষের ভিতরকার একটা কোর ক্যারেক্টারিস্টিক, যে কে কতটা সুন্দরভাবে, কতটা মাধুর্যের সাথে, কতটা সুন্দর শব্দচয়নের মাধ্যমে এগুলো করতে পারে, লেখা লিখতে পারে। ঠিক আছে, তুমি দুইটা মানুষকে একই টপিকে কবিতা লিখতে দাও বা একই টপিকে একটা আলোচনা লিখতে দাও, দুইজনের লেখা দুই রকম হবে। যার মনে একটু রসকস বেশি, সে একটু মনের মাধুরী মিশিয়ে সাহিত্যিক একটা ভাবসাব নিয়ে লিখবে। আর যার মধ্যে ওই মনের মাধুরীটা নাই, হ্যাঁ, সে হলো দেখা যাবে যে লিখছে মোটামুটি, এটা চলে। তো দেখো, এভাবে একটা সুন্দর টপিক সেন্টেন্স ডেভেলপ করে ফেলবে। খেয়াল রাখবে, ন্যারেটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা কি ছিল, সরি, ন্যারেটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা কেমন হলো? কেমন হলো যে তোমার ওই পার্টিকুলার এক্সপেরিয়েন্স সম্পর্কে তোমার একটা ওভারভিউ। ওভারভিউ কি? ওভারভিউ, ওভারভিউ। ঠিক আছে, ওই পার্টিকুলার ইনসিডেন্ট সম্পর্কে তোমার একটা ওভারভিউ। ওভারভিউ মানে একটা মোটামুটি সামারি। ঠিক আছে, তোমার বাইসাইকেল চালানোর অনুভূতিটা কেমন ছিল সেটাই তো এখানে জানতে চাইছে, তাই না? মানে অনুভূতি প্লাস ঘটনা, তোমার অনুভূতি কেমন ছিল সেই বিষয়টা তুমি একটা দাবি করলা। দেখো, লার্নিং হাউ টু রাইড আ বাইসাইকেল ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ আ নার্ভ র্যাকিং ইন্ডিপেন্ডেন্ট মোমেন্ট। তুমি যখন এটা বললা, তুমি একটা দাবি করলা যে হ্যাঁ, আমার এটা সেই রকম একটা অনুভূতি ছিল। এখন কেন তোমার এই অনুভূতিগুলো হলো, এইটা তুমি পরবর্তীতে বাকি ঘটনা যখন বর্ণনা করবে, বিবৃতি দেবে, তখন সেই ঘটনার মাধ্যমে তুমি সেটা প্রমাণ করবে। ঠিক আছে, কখন একটা এক্সপেরিয়েন্স নার্ভ র্যাকিং হয়, কখন একটা এক্সপেরিয়েন্স মোটামুটি রকমের হয়, এইটা তোমার গল্পের যে গ্র্যাভিটি, ঠিক আছে, গল্পের যে ওয়েট, এখান থেকে টের পাওয়া যায়। তো চলো আমরা দেখি আমাদের পরের স্টেপটা কি। পরের স্টেপটা হলো হাউ টু রাইট ওয়ান, আচ্ছা, ইউজ
ট্রানজিশনাল মার্কার টু ন্যারেট দ্য ইভেন্ট ক্রোনোলজিক্যালি। আচ্ছা, ঘটনার বর্ণনার ক্রম বজায় রাখতে ট্রানজিশনাল মার্কার ব্যবহার করা। ট্রানজিশন মানে হলো এক জায়গা থেকে, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপান্তরিত হওয়া। তোমরা যারা সায়েন্স থেকে আছো তারা হয়তো জানো বায়োলজিতে ট্রানজিশন শব্দটা জায়গায় থাকে, ট্রানজিশনাল ফেজ, ঠিক আছে। আর যারা বায়োলজিতে নাই, মানে যারা আর্টস পার্টি বা কমার্স পার্টি, তারাও হয়তো ট্রানজিশন শব্দটা জানো। এখন এগুলো ওয়ার্ড অনেক কমন হয়ে গেছে আমাদের মাধ্যমে। ট্রানজিশন মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হওয়া। যেমন শুঁয়োপোকা থেকে প্রজাপতি যখন হয়, তখন যেমন একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে তারা যায়, এরকম কিছু ফ্রেজ আছে যেগুলোকে আমরা ব্যবহার করি। কিছু ফ্রেজ আছে বা মার্কার আছে, ঠিক আছে, নিশানা, কিছু নিশানা আছে, যে নিশানাগুলো আমরা ইউজ করি কিভাবে, একটা ঘটনা যখন আমরা বর্ণনা করি, সেই ঘটনাটা আস্তে আস্তে কিভাবে আগাচ্ছে, প্রসিড করছে, এটা জানার জন্য, মানে এইটা বোঝানোর জন্য আমরা কখনো কখনো এই কিছু ট্রানজিশনাল মার্কার্স ইউজ করি, ঠিক আছে। কিছু ট্রানজিশনাল মার্কার্স ইউজ করি, সেটা কেমন এবং কিভাবে কাজ করে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আচ্ছা, ধরো যে লিখলাম I go school every day. I attend the assembly. তারপর লিখলা যে I attend my classes. Attend my classes. এখন দেখো, I go to school, I attend the assembly, I attend my classes. এখানে তিনটা ঘটনা আছে, একটা ঘটনা আরেকটার পরে ঘটেছে। তিনটা ঘটনার মধ্যে একটা ঘটনা আরেকটার পরে ঘটেছে, কিন্তু এই তিনটা ঘটনার মধ্যে আমরা কোনো কানেকশন টের পাচ্ছি না। কেন টের পাচ্ছি না? কারণ এই তিনটা ঘটনার মধ্যে এমন কিছু নাই, এমন একটা জিনিস অনুপস্থিত, যেটার কারণে তিনটা ঘটনার কানেকশন আমরা টের পাচ্ছি না। সেই জিনিসগুলো কি, ধরো এখন যদি আমি বলি আই গো টু স্কুল এভরি ডে, আফটার দ্যাট আই অ্যাটেন্ড দি অ্যাসেম্বলি, তারপর এখানে লিখলা, আচ্ছা অন্য কালার দিয়ে দিই, তারপর ধরো এখানে লিখলা কি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাসেস। এখন দেখো, এই তিনটা ঘটনার মধ্যে স্কুলে যাওয়া, অ্যাসেম্বলি অ্যাটেন্ড করা এবং ক্লাস অ্যাটেন্ড করা, এই তিনটা ঘটনার মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আমি প্রথমে স্কুলে যাই, তারপরে আফটার দ্যাট আমি অ্যাসেম্বলি অ্যাটেন্ড করি, দেন আমি কি করি, দেন আমি ক্লাস অ্যাটেন্ড করি। এই বিষয়গুলো একটা ন্যারেটিভ প্যারাগ্রাফে যখন তুমি বিভিন্ন ধরনের ঘটনা বর্ণনা করছো, তখন তোমার এই ট্রানজিশনাল মার্কারগুলো ইউজ করা খুবই খুবই জরুরি, ঠিক আছে। যে আমি কিভাবে এটা এখন কিভাবে ইউজ করবে, যেমন ঘটনার শুরু কিভাবে করব আমরা। আচ্ছা, শুরুর দিকে দেখো, আমি শুরু, তারপরে ঘটনার মাঝামাঝি এবং শেষ, উপসংহার, এই তিনটা জায়গায় তিন রকমের ট্রানজিশনাল মার্কার ইউজ করা হয়। সেই তিন ধরনের ট্রানজিশনাল মার্কার আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। শুরুতে আমরা কিভাবে শুরু করি, ইট অল স্টার্টেড ইন, ধরো বললাম ইট অল স্টার্টেড ইন 2020। ধরো একজন তার বলা যায় একটা মেমোরেবল সুন্দর একটা ইনসিডেন্ট ঘটনা করতে, ধরো স্টোরি অফ ফ্রেন্ডশিপ বা এনিথিং, ইট অল স্টার্টেড ইন 2020, এভাবে বলে সে শুরু করে দিল একটা ঘটনার বর্ণনা, কিভাবে তার অমুকের সাথে দেখা হলো, কিভাবে তার পরিচয় হলো, কিভাবে তার অনেক ভালো বন্ধু হয়ে গেল, এই বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, আবার কিভাবে বলতে পারি, অ্যাট দ্য ভেরি অনসেট, অনসেট মানে হলো শুরু, অ্যাট দ্য ভেরি অনসেট, একদম শুরুতে আমরা কি করলাম, ধরো সাইকেল চালানোর যে প্যারাগ্রাফটা আমরা এখন পড়ছি, এক্সাম্পলে দিলাম একটু আগে, সেটার ক্ষেত্রেই ধরো বললাম অ্যাট দ্য ভেরি অনসেট, মানে একদম শুরুতে আমি কি করলাম, একদম শুরুতে কি করলাম, আমার সিস্টারের সাথে বা আমার ভাইয়ের সাথে আমি অমুক জায়গায় গেলাম সাইকেল নিয়ে, গিয়ে তারপর তার সাহায্যে সাইকেল চালানো শুরু করলাম। আবার ধরো এইভাবে বলতে পারি, ধরো জার্নি বাই বোট একটা প্যারাগ্রাফ, আমরা কিভাবে জার্নি বাই বোটটা শুরু করলাম, উই স্টার্টেড বাই হায়ারিং এ, ধরো সাম্পান বা বজরা এনিথিং, ঠিক আছে, উই স্টার্টেড বাই হায়ারিং এ স্পিড বোট বা ক্রুজ শিপ এনিথিং,
ইট ওয়াজ ইন ইয়ার 2022, এটা অমুক সালের ঘটনা। সাধারণত যখন আমরা গল্প বলা শুরু করি, কোনো গল্প বলি যে অনেক কাল আগের কথা, ওই তখনকার কথা, অমুক দিনকার কথা, ঠিক আছে, অনেক বহুকাল আগে অমুক দেশে এক রাজা ছিল, এই ধরনের কথা বলে আমরা শুরু করি। ন্যারেটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে যেহেতু আমরা গল্পই বলি মূলত, এইভাবেই আমাদের শুরু করতে হয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বিটুইন ইভেন্টস, ঠিক আছে, বিটুইন ইভেন্টস, বিভিন্ন ইভেন্টের মাঝখানে, ঠিক আছে, বিভিন্ন ইভেন্টের মাঝখানে কিভাবে কি কি আমরা ইউজ করতে পারি, তার একটা সুন্দর এক্সাম্পল আমরা শুরুতেই দিয়েছি। দেন, আফটার দ্যাট, আফটার আ ওয়াইল, নেক্সট, ঠিক আছে, যে ফার্স্ট আই ওয়েন্ট টু দ্য গার্ডেন, দেন আই মাউন্টেড মাই বাইসাইকেল, দেন আই স্টার্টেড টু পেডেল, দেন আই ফেল ডাউন, ঠিক আছে, কিংবা নেক্সট আই ফেল ডাউন, আফটার দ্যাট আই গট আপ, অ্যান্ড আফটার দ্যাট আই মাউন্টেড মাই বাইসাইকেল এগেইন। এই যে মাঝে মাঝে আফটার দ্যাট, দেন, নেক্সট, হাবি যাবে, এগুলো দিচ্ছ, এগুলোই হলো ঘটনার মাঝখানে যখন তুমি ট্রানজিশনাল মার্কারগুলো ইউজ করবে তখনকার জন্য এই যে এইগুলো। আচ্ছা, আর এন্ডিং এ কি দিবে, শেষে কি হয়, শেষে আমরা ওই গল্পের যে পরিণতিটা শেষে কি হলো সেটা বর্ণনা করি। ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট, আর নানা ধরনের যা যা আছে, ঠিক আছে। এরকম ট্রানজিশনাল মার্কারের সংখ্যা আসলে অনেক, বলে শেষ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো ট্রানজিশনাল মার্কারটা অবশ্যই অবশ্যই ইউজ করবে, ঠিক আছে। এবং কোথায় ইউজ করবে ট্রানজিশনাল মার্কারটা বেশি দরকার কোথায়, ন্যারেটিভ প্যারাগ্রাফে তো পুরোটাতেই দরকার ন্যারেটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে, বাট অন্যান্য ডেসক্রিপটিভ বা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ যখন দেখবে, তখন দেখবে যে পার্টিকুলারলি সাপোর্টিং ডিটেইল যে পয়েন্টটা আছে সেখানে আমাদের ট্রানজিশনাল মার্কার ইউজ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলো স্টেপ 4টা আমরা দেখে নিই কি হলো। স্টেপ 4টা আমরা দেখে নিই। দেখো, শেষে কি লিখবো, রাইট আ কনক্লুডিং সেন্টেন্স স্টেটিং ইউর ফিলিংস। ন্যারেটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা একটা কমন রেওয়াজ বলতে পারো, এটা কোনো রুল না, এটা নিয়ম না যে কনক্লুডিং সেন্টেন্সে তোমাকে এটাই লিখতে হবে, বাট এটা একটা রেওয়াজ বা প্র্যাকটিস, যে অমুক ঘটনা থেকে যে ঘটনার বর্ণনাটা করলাম সেখানে আমার ফিলিংটা কেমন ছিল, ঠিক আছে। সাধারণত আমরা এরকমটা লিখে থাকি, বাট তুমি না চাইলে নাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো দেখো, ওই যে সাইকেল চালানোর, ধরো মাঝখানে অনেক বর্ণনা টর্ণনা হয়ে গেছে, এবং শেষে আমি কি করব, সাইকেল চালানোর ফলে আমার অনুভূতিটা কেমন ছিল সেটা আমি লিখবো, ঠিক আছে। আমরা একটু পরে পুরো প্যারাগ্রাফটা লিখবো, তার আগে তোমরা এই বিষয়গুলো দেখে নাও। আই উইল নেভার ফরগেট দি accelerating moment and growing up stage of riding a bike without শেষে দেখো, বাইক চালানোর পরে, প্রথম বাইসাইকেল চালানোর পরে আমার ফিলিংটা কি ছিল, আই উইল নেভার ফরগেট দি এক্সিলারেটিং মুভমেন্ট এন্ড গ্রোয়িং আপ স্টেজ অফ রাইডিং আ বাইক উইদাউট ট্রেনিং হুইলস, ট্রেনিং মানে একটা ভুল আছে, হোয়াটএভার, উইদাউট ট্রেনিং হুইলস, ঠিক আছে। এই যে তার অনুভূতিটা দিয়ে সে প্যারাগ্রাফটা শেষ করে দিল, এটা হলো কমন রেওয়াজ, বাট তুমি না চাইলে নাও দিতে পারো, ঠিক আছে। দ্যাটস হাউ আই লার্ন হাউ টু রাইড আ বাইসাইকেল, শেষ, এভাবে শেষ করে দিতে পারো। তুমি কিভাবে করবে এটা তোমার ব্যাপার, ঠিক আছে। তোমার মূল টার্গেট থাকবে হলো এক্সামিনারকে তোমার দিকে, তোমার খাতার দিকে আকর্ষিত করা, ঠিক আছে, আকৃষ্ট করা। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো, এই সেই প্যারাগ্রাফটা, তোমরা ভিডিওটা পজ করে প্যারাগ্রাফটা দেখে নিতে পারো। তো তোমরা যদি প্যারাগ্রাফটা দেখে থাকো, ভিডিওটা পজ করে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেইলস, আর আর কি, আর কনক্লুডিং সেন্টেন্স। এই যে এটা ছিল আমাদের টপিক সেন্টেন্স, ঠিক আছে।
এটা আমাদের টপিক সেন্টেন্স। তারপর আমাদের শুরু হলো ঘটনার বর্ণনা। তারপরে শুরু হলো আমাদের আচ্ছা, এটা ছিল আমাদের টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সে আমরা দাবি করলাম যে বাইসাইকেল চালায় আমার সেরকম একটা অভিজ্ঞতা হলো। সেটা এখন আমি প্রমাণ করব। প্রমাণ করব কিভাবে? আমার ঘটনাটার বর্ণনা করার মাধ্যমে। ঘটনাটা বর্ণনা করলাম আমি, I was about 5 years old when my sister informed me that I was too old to still be riding a bicycle or a bike with training wheels. যাদের বড় বোন আছে তারা হয়তো জানো যে অনেক কিছু করলে বড় বোনরা এভাবে বুলি করে, এবং বুলি করার কারণে তুমি দেখা যায় একটা কঠিন একটা জিনিস হুট করে শিখে ফেলো। আচ্ছা, that was the time I decided not to depend on them anymore. এই যে that was the time, এটা একটা ট্রানজিশনাল মার্কার। ঠিক আছে। আচ্ছা, even though I had some doubt, my sister and I went outside and started. এটাও একটা ট্রানজিশনাল মার্কার। যদিও আমাদের ডাউট ছিল, আমরা তবু গেলাম ইয়ে করতে। আফটার মাই বাইক ওয়েন্ট থ্রু দ্য ট্রান্সফরমেশন, এই যে আফটার দেওয়ার কারণে, ঠিক আছে, আফটার এরপরে কি হলো এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, after my bike went through the transformation, I was the big moment. আচ্ছা, with butterflies in my stomach, I slowly got on the bike. এরপরে দেখো আস্তে 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 একদম নেক্সট, দেখো নেক্সট with a little push from her, ঠিক আছে, তাকে জোরে একটা ধাক্কা দিল, তারপরে সে বাইসাইকেল চালানো শুরু করে দিল। ঠিক আছে, finally I looked back nervously and noticed that my sister let go of my bike a long time ago. I was so excited that I accomplished freedom on my bike that I forgot to pedal. The next step I remember, I was lying on the ground, yet I did not care. The next step, এই দেখো, the next step I remember, পরবর্তী ঘটনা কি? পরবর্তী ঘটনা সে মাটিতে পড়ে গেছে, খুশিতে ঠেলায় পড়ে গেছে। I will never forget the exhilarating moment and growing up stage of a, এটা তো আমরা দেখলাম একটু আগে। তো এইভাবে একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ লিখতে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা শিখবো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি? আ প্যারাগ্রাফ দ্যাট ডেসক্রাইবস দ্য জেনারেল ফিচার্স অফ সামথিং। যে কোনো কিছুর স্বাভাবিক বর্ণনাই হলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। স্বাভাবিক বর্ণনা বলতে তার কোর ক্যারেক্টারিস্টিক, যেটা সময়ের সাথে সাথে সহজে চেঞ্জ হয় না, বাট যেটা হলো তোমার তার কি বলবো, ইনার ট্রেটস, যেটা কিভাবে বোঝাই, ধরো যে প্রচন্ড গরমে বা প্রচন্ড শীতে মানুষ কি গলে যায় বা জমে যায়? যায় না। তো ভাই এটাও কাইটা দিয়ে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের স্লাইডটা শুরু থেকে শুরু করে। আচ্ছা, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আ প্যারাগ্রাফ দ্যাট ডেসক্রাইবস দ্য জেনারেল ফিচার্স অফ সামথিং। জেনারেল ফিচার্স বলতে সাধারণ বৈশিষ্ট্য, একদম লিখে দিছি, বাট সাধারণ বৈশিষ্ট্যটা আবার কি? সাধারণ বৈশিষ্ট্য হলো যেটা সময়ের সাথে পরিস্থিতির সাথে সহজে পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন আমি একজন মানুষ, আমি ধরো তামিল, ঠিক আছে, আমি তামিলই থাকবো। ঠিক আছে, গরমকালে আমি তামিল, শীতকালে আমি তামিল, সময়ের সাথে সাথে আমার পরিবর্তন নাই, সহজে নাই। এটা হলো মূল কথা। ঠিক আছে, তো এই বিষয়টা, এই ধরনের যে বর্ণনা কোনো কিছুর কোর ডেসক্রিপশন, এগুলোকে আমরা বলি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ফর এক্সাম্পল, মাই ফেভারিট পোয়েট, যেটার বর্ণনা আমরা একটু আগে দেখলাম, মাই ফেভারিট পোয়েট। তারপর হচ্ছে বুক ফেয়ার, একটা বইমেলা কেমন হয়, সেখানে কি থাকে না থাকে। বাট অবশ্যই মাথায় রাখবে, বুক ফেয়ারটা ডেসক্রিপটিভ, কিন্তু ভিজিট টু আ বুক ফেয়ার এটা কিন্তু ন্যারেটিভ। ঠিক আছে, এখানে জানতে চাচ্ছে তোমার একটা ভিজিট সম্পর্কে, তুমি কিভাবে গেলে, কি করলে না করলে, এটা হবে ন্যারেটিভ, ওইটা হবে ডেসক্রিপটিভ। যদিও পরীক্ষায় তোমার লিখতে হবে না কোনটা ন্যারেটিভ কোনটা ডেসক্রিপটিভ, বাট সাবধান করে দিলাম। ঠিক আছে, যে তুমি যেন একইভাবে গুলিয়ে একই স্ট্রাকচার মেনটেন করে যেন না লিখে ফেলো। আচ্ছা, আ টি স্টল, মাই কান্ট্রি, এগুলো হলো সব, দেখো মাই কান্ট্রির বর্ণনা যখন আমি দিচ্ছি, আমি কি তখন এমন বর্ণনা দিচ্ছি যে 1200
সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসে দখল করলো। তারপরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে মুসলিম শাসন শেষ হলো। তারপরে ব্রিটিশরা দখল করলো। তারপর এগুলো কিন্তু আসবে না, মাই কান্ট্রির বর্ণনা যখন দিচ্ছি এগুলো কিন্তু আসছে না। তুমি যদি রচনা লেখো তখন তখন আলাদা হিসাব, বাট প্যারাগ্রাফে কিন্তু এগুলো আসছে না। এটা হলো ডেসক্রিপটিভ। কান্ট্রির তুমি একটা কোর বৈশিষ্ট্য, তোমার দেশটা কি আসলে কি, এমন একটা বর্ণনা দিচ্ছ, ঠিক আছে, যেটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হলো ত্রিস্তর। ত্রিস্তরের ক্ষেত্রে বুক ফেয়ারের মতোই একই রকম। তো কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখিনি। দেখো, ফাইন্ড দ্য ফিচার্স ইউ ওয়ান্ট টু ডেসক্রাইব অ্যাবাউট দ্য পার্টিকুলার টপিক। আচ্ছা, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লেখাটা আমার মতে, আমার দেখা মতে, আমার জানা মতে সবচাইতে কঠিন ব্যাপার, ঠিক আছে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। কেন ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কঠিন? কারণ এখানে সাজানো গোছানোর অনেক বিষয় আছে। একটা জিনিসের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, কোনটা ছেড়ে কোনটা তুমি বর্ণনা করবে এটা একটা বিষয় থাকে। আবার কোনটা ছেড়ে কোনটা বর্ণনা করতে গেলেও তুমি কিভাবে, কোন অর্ডারে, কোন সিরিয়ালে বর্ণনা করবে এটাও একটা দেখার বিষয়। তো সেজন্য দেখো, প্রথমে আমাদেরকে ওই কি কি ফিচার সম্পর্কে তুমি বর্ণনা করবে সেটা একবার জানা দরকার, ঠিক আছে। ফর এক্সাম্পল, ধরো যে হাওয়াই, হাওয়াই দ্বীপপুঞ্জের হাওয়াইয়ের বিচ গুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। দ্য বিচ ইন হাওয়াই, ঠিক আছে, হাওয়াই, এটা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। হাওয়াইয়ের বিচ সম্পর্কে আমরা কি কি বর্ণনা করব, ঠিক আছে, কি কি বর্ণনা করব সেটা আমাদের একটু বের করতে হবে। আচ্ছা, এটা বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এমনি জাস্ট র্যান্ডমলি আমরা আগে লিস্ট করব, ঠিক আছে। তো প্রথমে তার চেহারা নিয়ে একটু বর্ণনা করব, ঠিক আছে, যে ফিজিক্যাল ফিচার্স, ঠিক আছে, ফিজিক্যাল ফিচার্স। তারপর ধরো যে কোথায় কি আছে না আছে, ঠিক আছে, অবজেক্টস অ্যারাউন্ড দ্য প্লেস, এটা যেটা একটা জায়গা নিয়ে বর্ণনা, কি কি অবজেক্ট আছে, তারপরে লোকজন সেখানে কি করতেছে, এই সবগুলো আমরা ডিটেইলে একটু পরে শিখবো যে কিভাবে আমাদের বিষয়বস্তুগুলো সাজাতে হয়। যে একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যখন আমরা লিখবো তখন কিভাবে তার বৈশিষ্ট্যগুলোকে আমরা সাজাবো, কিভাবে সাপোর্টিং ডিটেইলে তাদেরকে বসাবো, কিভাবে সাপোর্টিং ডিটেইলগুলো লিখবো, এই বিষয়গুলো আমরা একটু পরেই দেখবো। আমি তোমাকে এখানে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে। হাওয়াইয়ের বিচ সম্পর্কে যখন তুমি বর্ণনা করতে যাবে তখন তার ফিজিক্যাল ফিচারগুলো তোমার আলাদা করে লিস্ট করে আনতে হবে। সেখানে কি দেখা যায়, কি দেখা যায় না, লোকজনে কি করে, ঠিক আছে, রাতে কি হয়, দিনে কি হয়, বাতাস কেমন, ঠিক আছে, যেহেতু এটা একটা জায়গা এর এই ফিচার গুলো এখানে আসতে পারে। এরপরে যেটা হয় সেটা হলো কি, এরপরে দেখো তুমি যে ফিচার গুলো বের করবে, এটা যে কোনো পার্টিকুলার টপিক নিয়ে তুমি যখন ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখবে, তুমি যে ফিচার গুলো বের করবে সেই ফিচার গুলোকে তোমাকে নির্দিষ্ট একটা অর্ডারে সাজাতে হবে এবং সেই অনুযায়ী বর্ণনা করতে হবে। যেমন তুমি যদি তোমার স্কুল নিয়ে বর্ণনা করা শুরু করো, তুমি প্রথমে কিন্তু বলতে পারো না দ্য নেম অফ দ্য হেডমাস্টার অফ মাই স্কুল ইজ ধরো এক্স ওয়াই জেড, ঠিক আছে। প্রথমে তোমাকে স্কুলের নাম বলতে হবে, স্কুলের অবস্থান বলতে হবে, স্কুলের শিক্ষা মাধ্যম, মিডিয়াম বা ভার্সন এগুলো বলতে হবে। তারপরে এটা কি উচ্চ বিদ্যালয় নাকি উচ্চ বিদ্যালয় সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয় এগুলো বলতে হবে, ঠিক আছে, নাকি এটা কলেজ, কলেজ সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এরকম বলতে হবে, ঠিক আছে। যখন তুমি এইগুলো আস্তে আস্তে কোর ক্যারেক্টার, খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক থেকে আস্তে আস্তে তুমি এগোবে, এগিয়ে তারপরে আস্তে আস্তে মাইনর ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, যেগুলো চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক, সেগুলোর দিকে আগাবে। প্রথমে আমরা পার্মানেন্ট ক্যারেক্টারিস্টিক দিয়ে শুরু করি, তারপরে আমরা যেগুলো চেঞ্জেবল টেম্পোরারি ক্যারেক্টারিস্টিক সেগুলোর দিকে যাই। তো বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখে থাকি। কোনটার ক্ষেত্রে আমরা কোন কোন ফিচার বর্ণনা বর্ণনা করব এবং কোনটার ক্ষেত্রে আমরা কিভাবে ফিচারগুলো সাজাবো সেটা আমরা এখানে একটু দেখব। পার্সন, অ্যানিমাল অথবা অবজেক্ট, কোনো ব্যক্তি, অ্যানিমাল বা প্রাণী বা অবজেক্ট, যে কোনো বস্তু। অবজেক্ট বলতে আমি যে কোনো ধরনের একটা চেয়ার, টেবিল, এনিথিং, যে কোনো বাইসাইকেল, তোমার ফেভারিট গাড়ি, এনিথিং।
প্রথমে আমাদের যে জিনিসটা বর্ণনা করতে হয় ফিজিক্যাল ফিচার্স, ঠিক আছে। প্রথমে আমরা বর্ণনা করি ফিজিক্যাল ফিচার্স, সেই মানুষটা দেখতে কেমন, প্রাণীটা দেখতে কেমন, বা গাড়িটা দেখতে কেমন, বা অবজেক্টটা দেখতে কেমন। বর্ণনা করার সময় আমাদের দুই ভাবে অর্ডার ফলো করা যায়। যদি উপর থেকে নিচে বর্ণনা করো, ঠিক আছে, মানে যদি উপর থেকে যদি মনে করো উপর নিচে এই লম্বালম্বি বর্ণনা করো, তাহলে উপর থেকে নিচের দিকে আসবে। আর যদি সাইড টু সাইড বর্ণনা করো, তাহলে যে কোনো একটা সাইড থেকে আরেকটা সাইডে যাবে, ঠিক আছে। এটা তোমার লেখকের স্বাধীনতা। এরপরে ক্যারেক্টারিস্টিক্স, ওই যে তখন বললাম যে আউটার ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ইনার ক্যারেক্টারিস্টিক্স। আউটার ক্যারেক্টারিস্টিক্স বলতে একটা ব্যক্তি বা একটা প্রাণী বা একটা অবজেক্টে তুমি বাইরে থেকে কি দেখতে পাচ্ছ, এটা প্রথমে হাত দেবে, এটা আগে বর্ণনা করবে। তারপর তুমি তার ভিতরের কি কি আছে না আছে, সে মানুষ কেমন না কেমন, এই বিষয়গুলো তারপরে নিয়ে আসবে। এরপরে অ্যাক্টিভিটি বা ফাংশন, ঠিক আছে, অ্যাক্টিভিটি বা ফাংশন, সেই মানুষটা কি করে বা সেই প্রাণীটা কি করে। আর যদি অবজেক্ট হয় তাহলে সেই অবজেক্টের ফাংশন কি, সেই অবজেক্টের উপকারিতা উপযোগিতা কি, এগুলোই বর্ণনা করবে। এরপরে আছে আদার্স, সিগনিফিকেন্স, ইউজেস, ড্রব্যাকস। এরপরে যা যা প্রসঙ্গক্রমে যা যা আসতে পারে, বিশেষ করে তোমাদের তোমাদের এই যে কোয়েশ্চেন গুলো থাকবে যখন, ঠিক আছে, প্যারাগ্রাফে যে কোয়েশ্চেন গুলো দেওয়া থাকবে, এই কোয়েশ্চেন অনুযায়ী যা যা ফিচার আর দরকার হয় সেগুলো নিয়ে আসবে, যা যা ফিচার প্রয়োজন হয় সেগুলো নিয়ে আসবে, ঠিক আছে। প্যারাগ্রাফ সংক্ষিপ্ত রাখাই ভালো। এরপরে পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে, পার্সোনাল অপিনিয়ন ইফ অ্যাপ্লিকেবল, ইফটা মিস গেছে। আচ্ছা, পার্সোনাল অপিনিয়ন, যদি ওই ব্যক্তি বা প্রাণী বা অবজেক্ট সম্পর্কে তোমার কোনো ব্যক্তিগত অভিমত মতামত থাকে বা থাকা সম্ভব হয়, তাহলে তুমি ওইখানে একটা ব্যক্তিগত মতামত দিয়ে দিবে। এরপরে আছে দেখো প্লেস, পার্সন টার্সন গেল, পার্সন অ্যানিমাল গেল, এরপর দেখো প্লেস। প্লেস যখন বর্ণনা করবে তখন আমরা কি করব, লোকেশন, লোকেশন করবো। লোকেশন যখন বর্ণনা করবো তখন প্রথমে আমরা জেনারেলাইজড লোকেশনটা বলবো। ধরো যে ভিকারুননিসা নুন স্কুল, ঠিক আছে, ভিকারুননিসা নুন স্কুল এর একটা জেনারেল একটা এরিয়া আছে, তাই না, এর একটা জেনারেলাইজড একটা এরিয়া আছে। সে হলো বেইলি রোড এলাকায় এই স্কুলটা অবস্থিত। স্পেসিফিক, ঠিক আছে, জেনারেলাইজ থেকে তারপরে স্পেসিফিকের দিকে যাবো আমরা। লোকেশন যখন বর্ণনা করছি তখন আমরা কি বলতেছি, যে এর অবস্থান একটা খুব সাধারণ যে বর্ণনা, যেটা জেনারেলাইজড অবস্থান যেটা বলতেছি, ঠিক আছে, যেটা সহজে হুট করে বলে ফেলা যায়, এক্সাক্ট লোকেশন না, ঠিক আছে, এক্সাক্ট লোকেশন না যেটা, এটাকে আমরা প্রথমে বর্ণনা করব, ঠিক আছে। যে ভিকারুননিসা স্কুল বেইলি রোড এলাকায় অবস্থিত, কোথায় অবস্থিত, ঠিক অমুক জায়গাটায় অবস্থিত। আস্তে আস্তে আমরা স্পেসিফিক এদিকে যাই, ঠিক আছে। যেমন আমার বাড়ি কোথায় অবস্থিত, আমার বাড়ি ধরো যে এক্স রাস্তার ওয়াই নাম্বার বিল্ডিং এ, ঠিক আছে। এইটা বলার আগে আমি বলবো যে আমার বাড়িটা অমুক এলাকায় অবস্থিত, অমুক এলাকার অমুক গলির অমুক বিল্ডিং এ অবস্থিত, ঠিক আছে, এইভাবে বলবো। প্রথমে আমরা জেনারেলাইজ যে বৈশিষ্ট্যগুলো বলবো, তারপরে আস্তে আস্তে স্পেসিফিক ইয়াগুলোর দিকে যাব। আচ্ছা, এরপরে কি, সিনারি। একটা প্লেস যখন বর্ণনা করবো অবশ্যই তার সিনারি বর্ণনা করাটা জরুরি। সিনারি বলতে তো জানো দৃশ্য, ঠিক আছে। দৃশ্য বর্ণনা করার সময় কি কি দরকার হয়, ওই জায়গায় যে অবজেক্ট গুলো অবস্থিত সেগুলো দরকার হয়। অবজেক্টস নিয়ারার টু অবজেক্টস ফার্দার, প্রথমে হাতের কাছের আশেপাশের অবজেক্ট গুলো দিয়ে বর্ণনা করব তখন, এবং তারপরে আমরা এরপরে আস্তে আস্তে আমরা অবজেক্টস ফার্দার, প্রথমে অবজেক্টস নিয়ারার, কাছাকাছি যে অবজেক্ট গুলো আছে সেগুলো বর্ণনা করব। এরপরে দূরে দূরে যে অবজেক্ট গুলো আছে যেগুলো আমাদের চোখের রেঞ্জের মধ্যে পড়ে সেগুলোর বর্ণনা করব। আচ্ছা, অ্যাক্টিভিটি অফ দ্য ক্রাউড, ওই জায়গাটায় লোকজন যারা থাকে তারা কি করে, ঠিক আছে, অ্যাক্টিভিটি অফ দ্য ক্রাউড, এটা আমরা বর্ণনা করব। ফিলিংস প্রডিউসড ইন দ্য স্পেক্টেটর, স্পেক্টেটর কে, স্পেক্টেটর তুমি, যে ইয়াটা দেখতেছো, ওই জায়গাটায় যে গেছো, জায়গাটা দেখতেছো, এনজয় করতেছো, তুমি হলো সেই স্পেক্টেটর। তুমি ওই জায়গাটা নিয়ে কি করবা, ওই জায়গাটা নিয়ে তোমার যে অনুভূতি যা আছে সেটা তুমি আস্তে আস্তে বর্ণনা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবে, এরপরে হলো আদার্স, ঠিক আছে। আদার্স সবগুলোর ক্ষেত্রেই থাকবে, সিগনিফিকেন্স, ইউজেস, ড্রব্যাকস এটসেট্রা। ওই জায়গাটার গুরুত্ব যদি থেকে থাকে, যদি ধরো শহীদ মিনার হলে তার একটা গুরুত্ব আছে, ঠিক আছে, যদি গুরুত্ব থাকতে পারে নাও পারে, হোয়াট এভার। ইউজেস, ড্রব্যাকস, ঠিক আছে, তার কি ব্যবহার, তার কি কাজ, তার
উপকারিতা অপকারিতা, ড্রব্যাকস মানে সেটা থাকার কারণে কি অসুবিধা, ড্রব্যাকস মানে হলো অসুবিধা, এটা তখন মিনিংটা দেওয়া হয় নাই। ড্রব্যাকস মানে অসুবিধা, ঠিক আছে, ওই জায়গাটা বা ওই জিনিসটা থাকার কারণে কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে এই বিষয়গুলো। এরপরে পার্সোনাল অপিনিয়ন, তোমার অনুভূতি, ঠিক আছে, এইভাবে সাপোর্টিং ডিটেইল গুলো অ্যারেঞ্জ করবে, ঠিক আছে। এরপরে আরো আছে, এখনই শেষ না, সাপোর্টিং ডিটেইল গুলো এইভাবে, তোমরা অ্যারেঞ্জ করবে। আচ্ছা, এরপরে দেখো, যদি যদি ইভেন্ট হয়, ইভেন্টের কোর্স অফ ইভেন্ট কিন্তু আলাদা। কোর্স অফ ইভেন্ট হলো ঘটনা পরম্পরা, কোর্স অফ ইভেন্ট হলো ঘটনা পরম্পরা, মানে সহজ কথায় একটু আগে আমরা যে ন্যারেটিভ প্যারাগ্রাফ শিখলাম সেটা। ইভেন্ট হলো ঘটনা পরম্পরা, সরি, কোর্স অফ ইভেন্ট হলো ঘটনা পরম্পরা, আর ইভেন্ট হলো একটা অনুষ্ঠান, ঘটনা। যেমন ধরো ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, যদি তো তোমাকে বলে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2010, তখন তুমি হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিবে ঘটনা পরম্পরা অনুযায়ী। কিন্তু এমনিতেই যদি তোমাকে বলে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে লেখো, তখন তুমি কি করবে? তখন তুমি স্বাভাবিকভাবেই কবে হয়, কে চ্যাম্পিয়ন, লাস্ট চ্যাম্পিয়ন কে, কবে থেকে শুরু হয়েছে, এই বিষয়গুলো যেগুলো আনচেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক যেগুলো, এগুলো লিখবে তুমি। ইভেন্টের ক্ষেত্রেও আমাদের ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ সম্ভব। আচ্ছা, ইভেন্ট নিয়ে যখন আমরা লিখতে যাব তখন আমরা কি লিখবো? ফ্রিকোয়েন্সি লিখবো। যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়, কয় বছর পর পর, 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এরপর ইউজুয়াল অ্যাক্টিভিটি, ফিফা ওয়ার্ল্ড কাপে কি হয়? ইউজুয়াল অ্যাক্টিভিটি মানে সাধারণ কার্যক্রম, ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে কি কি কার্যক্রম হয় এই বিষয়গুলো লিখবে, ঠিক আছে। ফিফা ওয়ার্ল্ড কাপে কি কি কার্যক্রম হয়, কি হয়, ফুটবল খেলা হয় এইভাবে এইভাবে এই ফরম্যাটে খেলা হয়। আচ্ছা, কারেন্ট এডিশন বলতে ফিফা ওয়ার্ল্ড কাপ, ইফ অ্যাপ্লিকেবলটা পরে আসছি আমি। কারেন্ট এডিশন বলতে ফিফা ওয়ার্ল্ড কাপ, লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপে কি কি হয়েছে না হয়েছে এই বিষয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা, ঠিক আছে। কি কি হয়েছে না হয়েছে বলতে পুরোটা একদম ঘটনা বর্ণনা দিতে হবে না। তো তুমি জাস্ট কি করবে, যে মোটামুটি একটা, সে কে চ্যাম্পিয়ন ছিল, কে রানার আপ ছিল, কোথায় অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়, ঠিক আছে। আচ্ছা, ইফ অ্যাপ্লিকেবল কেন বললাম? সব ইভেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। এটা কেন হয় না? যে ধরো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কি 4 বছর পর পর একবার অনুষ্ঠিত হয়? বিষয়টা কিন্তু এরকম না। মুক্তিযুদ্ধ এই একবারই অনুষ্ঠিত হয়েছে, তাই না? মুক্তিযুদ্ধ একবারই অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে যা ফায়সালা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, ওইখানে, সেজন্য এখানে ফ্রিকোয়েন্সিটা দরকার হবে না, ইউজুয়াল অ্যাক্টিভিটিটা দরকার হবে। মুক্তিযুদ্ধতে কি হয়েছে, কি ঘটেছে এই বিষয়গুলো বর্ণনা করার দরকার হবে। কারেন্ট এডিশন এটাও দরকার নাই, ঠিক আছে, বাট এই দুইটা জিনিস দরকার আছে, ঠিক আছে। তার মানে যেসব ইভেন্ট তোমার রেগুলার বেসিসে অনুষ্ঠিত হয় সেসব ইভেন্টের ক্ষেত্রে। এরপর আসে দেখো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস কি? যেগুলো হলো তোমার কোনো নির্দিষ্ট ভাব বা ধারণা বোঝায়, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা অনেকে পড়েছো, অনেকে সবাই পড়েছো অবশ্যই। যেসব নাউনের কোনো শারীরিক বৈশিষ্ট্য নাই, কোনো শারীরিক গঠন কাঠামো, এগুলো রূপ নাই, এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই আইডিয়ার ক্ষেত্রে বিষয়টা এরকম, আইডিয়া সবই অ্যাবস্ট্রাক্ট, বা স্টিল আমরা অ্যাবস্ট্রাক্ট কথাটা এখানে ইউজ করি সাধারণত। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে কোনগুলো? যেমন ধরো সত্যবাদিতা, সততা, সময়ের সদ্ব্যবহার, এগুলো হলো সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সময় সদ্ব্যবহারকে কি চোখে দেখা যায়? যায় না। তারপর সত্যবাদিতাকে চোখে দেখা যায়? যায় না। সততা, কিছু বলুন ভাই, রেকর্ডেডটা সমস্যা নেই। সত্যবাদিতাকে চোখে দেখা যায়? যায় না। এই বিষয়গুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলি। এগুলো নিয়ে যখন প্যারাগ্রাফ লিখি তখন সেটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের আওতায় আলোচনা হয়। দেখো, তো প্রথমে আমরা লিখতে হয় ডেফিনিশন, যে যেমন সত্যবাদিতা বা ট্রুথফুলনেস নিয়ে যখন আমরা লিখতে যাব তখন আমরা কি লিখব? ট্রুথফুলনেস কি, কেন কিভাবে না, ট্রুথফুলনেস কি, তারপর এটা ডেফিনিশনটা লিখবো, ঠিক আছে। তারপর রেফারেন্সেস টু দ্য রিয়েল লাইফ, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভাব সম্প্রসারণ যদি ঠিকভাবে পড়ে থাকো বাংলায়, খেয়াল করে দেখবে যে আমরা আমাদের বক্তব্য যুক্তিগুলো উপস্থাপন করার ক্ষেত্রে কি করি, বাস্তব জীবনের উদাহরণ টানি। ধরো তোমাকে বলো সততায় কি, আহ
চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ, এরকম একটা ধরো ভাব সরবেশন আসলো, তুমি তখন কি করবা, রিয়েল লাইফ থেকে এক্সাম্পল টানবা, তাই না? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ, তার চরিত্র এরকম ভালো থাকার কারণে তার শত্রুও তার সম্পর্কে অপবাদ রটাইতে মানে হেজিটেট করতো, ঠিক আছে? তার শত্রুরাও তাকে বিশ্বাস করতো, তার কাছে আমানত রাখতো। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর ক্যারেক্টার নিয়ে তুমি একটা বাস্তবের সাথে এক্সাম্পল দিলা, এটা হলো বাস্তবের সাথে যে এক্সাম্পল, এটা হলো রেফারেন্স টু দ্য রিয়েল লাইফ। যখন ট্রুথফুলনেস, তারপরে সততা বা অনেস্টি, সময় সদ্ব্যবহার, ঠিক আছে, রাইট ইউজ অফ টাইম বা পাংচুয়ালিটি, ঠিক আছে, পাংচুয়ালিটি, এইগুলো নিয়ে যখন প্যারাগ্রাফ লিখবে তুমি, তখন তুমি রিয়েল লাইফ থেকে তোমাকে রেফারেন্স দিতে হবে, অন্যথায় এই প্যারাগ্রাফে লেখার কিছু থাকবে না আসলে। আচ্ছা, আদার্স সিগনিফিকেন্স, ইউজেস, ড্রব্যাকস এটসেট্রা, এগুলোর কি, কোথার ট্রুথফুলনেস এর কি কোনো অসুবিধা আছে কিনা, কোনো সুবিধা আছে কিনা, সিগনিফিকেন্স আছে কিনা, ঠিক আছে? তুমি চাইলে লিখতে পারো কিন্তু অসুবিধা আছে, যে যে বেশি সৎ সে আখিরাতে পার পেয়ে যায়, কিন্তু পরকালে পার পেয়ে যায়, কিন্তু ইহকালে ধরা খেয়ে যায়, এরকম লিখতে পারো তুমি আসলে। আচ্ছা, পার্সোনাল অপিনিয়ন, এটা হলো এই যে সবগুলোর ক্ষেত্রে যেটা, ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে তোমার পার্সোনাল অপিনিয়ন তাহলে লিখবে। আচ্ছা, এরপরে লাস্টে যেটা আছে সেটা হলো টাইম বা সিজন। যে কোনো টাইম বা সিজন নিয়ে যখন লিখবে, যে উইন্টার, সামার, এগুলোর সংখ্যা খুব বেশি না, ঠিক আছে, এগুলোর সংখ্যা খুবই কম। রেইনি ডে, স্নোই ডে, সামার, উইন্টার, স্প্রিং, হাবিজাবি যা আছে আর কি। তো এগুলো রেঞ্জ লিখবে প্রথমে, যে কবে থেকে কবে পর্যন্ত কোন সিজন হয়। তারপরে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট লিখবে, যে পরিবেশগুলো কেমন থাকে, পরিবেশ দেখতে কেমন হয়, প্রকৃতি দেখতে কেমন হয়। তারপরে ক্রাউড অ্যাক্টিভিটি, ক্রাউড অ্যাক্টিভিটি মানে ওই সময় ওই শীতকালে বা গরমকালে মানুষের অ্যাক্টিভিটি কি হয়, ঠিক আছে। এনভায়রনমেন্ট যখন তুমি বর্ণনা করবে, তো অবশ্যই অবশ্যই নেচারের বিষয়টা আনবে। এনভায়রনমেন্ট বলতে নেচারই বুঝাইছি আমি আসলে। নেচার মানে প্রকৃতি কিভাবে সাজে, কি পাওয়া যায় না পাওয়া যায়, ফল ফলাদি, ফসল ফলাদি, তারপরে যা যা আছে আর কি। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের বলা হয় না, সেটা হলো আদার্স। প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রেই আদার্স যখন আমরা লিখি, সিগনিফিকেন্স, ইউজেস, ড্রব্যাকস, প্রমিনেন্ট, এটসেট্রা, এগুলো আমরা যখন লিখি তখন প্রমিনেন্ট থেকে ডমিনেন্ট গুলোর দিকে যেতে হয়। প্রমিনেন্ট কি? প্রমিনেন্ট মানে যেটা সহজে বেশি ভাইব্রেন্ট, চোখে দেখা যায় সহজে। প্রমিনেন্ট যেটা সহজে তুমি চোখে দেখতে পাচ্ছ, এটা হলো প্রমিনেন্ট, এটা সহজেই নজর কাড়ে, ঠিক আছে। আর যেটা সহজে নজর কাটতে পারে না, সেটা হলো ডমিনেন্ট। তো প্রমিনেন্ট ফিচার্স যেগুলো আছে, প্রমিনেন্ট বৈশিষ্ট্য, সহজে নজর কাড়ে এমন বৈশিষ্ট্যগুলো আগে বর্ণনা করবে, এবং যেগুলো বৈশিষ্ট্য নজর কাড়ে না সেগুলো পরে বর্ণনা করবে। ফর এক্সাম্পল, সত্যবাদিতার ক্ষেত্রে ধরো, সত্যবাদিতার প্রমিনেন্ট বৈশিষ্ট্য কি কি? সত্যবাদিতা থাকা মানে সে ভালো মানুষ, সে কোনো জায়গায় ঠেকে নাই না, এই করে না সেই করে না। সত্যবাদিতার অনেক উপকারিতা আছে, এগুলো হলো প্রমিনেন্ট বৈশিষ্ট্য, যেগুলো সব মানুষেরই সহজে চোখে পড়ে। এরপরে আসবে কি ডমিনেন্ট বৈশিষ্ট্য, কি? যে সত্যবাদিতার কারণে পরকালে পাকড়াও না হলেও ইহকালে অনেক সময় পাকড়াও হতে হয়, ঠিক আছে। এগুলো হলো ডমিনেন্ট বৈশিষ্ট্য, মানে এটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম সবকিছুর ক্ষেত্রে মোটামুটি পাবে তুমি। আচ্ছা, তো যেখানে ছিলাম সিজন আর টাইমের বিষয়, তাহলে কি রেঞ্জ, কবে থেকে কবে পর্যন্ত, এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট, আর হলো ক্রাউড অ্যাক্টিভিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো পার্সোনাল অপিনিয়ন, এটা সবগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো, ইউ হ্যাভ টু মোর অর লেস ডিফাইন এভরি টপিক আনসারিং দ্য কোয়েশ্চেন হোয়াট। এখন এই জিনিসটা আমি আলাদা আলাদা করে লিখি নাই কেন, যে প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিকেই তোমাকে এই হোয়াট ইজ এটা, হোয়াট ইজ সেটা, ঠিক আছে, এই বিষয়টা মোর অর লেস তোমাকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। সেজন্য চেষ্টা করবে টপিক সেন্টেন্সের মধ্যে এই বিষয়টা সহজে নিয়ে আসার জন্য, ঠিক আছে। যেগুলোর হোয়াট ইজ এটা, হোয়াট ইজ সেটা, হোয়াট ইজ ট্রুথফুলনেস, হোয়াট ইজ অনেস্টি, ঠিক আছে, এই বিষয়গুলো যেখানে আনসার করা পসিবল সেখানে আনসার করবে। অবশ্যই অবশ্যই যেখানে পসিবল না সেখানে করবে না। যেমন হোয়াট ইজ উইন্টার, এটা কি আনসার আছে তোমার কাছে? নাই, এটা আনসার সম্ভব না, ঠিক আছে। তো যেগুলোর ক্ষেত্রে হোয়াট ইজ এটা, হোয়াট ইজ সেটা, এই আনসারগুলো দেওয়া পসিবল, সেসব ক্ষেত্রে আনসারগুলো দেবে। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা দেখো, তো স্টেপ 3-তে কি আছে? দেখো স্টেপ 3-র ক্ষেত্রে কি আছে, স্টেপ 3-র ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো কি, start writing the supporting details based on
what points you have mentioned in the topic sentence. Do not forget to use transition markers here as well. তার মানে টপিক সেন্টেন্সে তুমি যে দাবিটা করলে সেই দাবি অনুযায়ী তোমাকে কি করতে হবে, সেই দাবি অনুযায়ী তোমাকে সাপোর্টিং ডিটেইলস গুলো লিখতে হবে। তো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা নতুন করে আর ওই এক্সাম্পলে যাচ্ছি না, আমরা প্রথমে একটা দেখেছিলাম, যেমন সেটা হলো কি মাই ফেভারিট পোয়েট নিয়ে আমাদের কিছু দাবি ছিল। প্রথমত আমি কাজী নজরুল ইসলামকে পছন্দ করি কেন, তার রাইটিং, তার ওয়ার্ডিং আর তার লাইফস্টাইল, তাই না, তার লাইফস্টাইল। এই যে তিনটা দাবি আমি করলাম, এই তিনটা দাবি আমি কি করেছিলাম, দ্য পয়েন্টস আই হ্যাভ মেনশনড ইন দ্য টপিক সেন্টেন্স। এই পয়েন্টগুলোকে পরবর্তীতে আমি সাপোর্টিং ডিটেইলের ক্ষেত্রে ইলাবোরেট করেছি, আমরা একটু পরে সেটা দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ট্রানজিশনাল মার্কারস গুলো ইউজ করব যখন আমরা টপিক সেন্টেন্স থেকে সাপোর্টিং ডিটেইলের দিকে যাব, তখন আমরা ফার্স্টলি, প্রাইমারিলি, ঠিক আছে, এইভাবে শুরু করব। তারপর সেকেন্ডলি, দ্বিতীয় পয়েন্ট যখন বলবো তখন সেকেন্ডলি, তৃতীয় পয়েন্ট বললে থার্ডলি, আবার শুরুর পয়েন্ট একটা বলতে গেলে ফার্স্ট অফ অল, আবার আরেকটা কিছু বলতে গেলে এগেইন, মোর ওভার, অ্যাপার্ট ফ্রম দিস বা দিস, হাউএভার, এটসেট্রা। অনেক পয়েন্ট আছে, ঠিক আছে, বাই দ্য ওয়ে, এই ধরনের কথাগুলো, এগুলো হলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের জন্য আমাদের ট্রানজিশনাল মার্কার্স, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখি, আচ্ছা এরপরে কি করব, শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স লিখবো। কনক্লুডিং সেন্টেন্সটা কিভাবে লিখবো, সহজ কথা হলো, ওই যে তখন বলেছিলাম যে শুরুর কথাটাকেই ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্য শব্দে লেখা, এটাই হলো কনক্লুডিং সেন্টেন্স। এটা হলো বাংলা নিয়ম, ঠিক আছে, বাংলা নিয়ম। কিন্তু এটার আসল অফিসিয়াল যে বিষয়টা সেটা হলো কি, ব্যক্তিগত মতামত, পরামর্শ, কিংবা কেবল টপিক সেন্টেন্সটি ঘুরিয়ে কনক্লুডিং সেন্টেন্সে আকারে লেখা, ঠিক আছে। আচ্ছা, কারণ ব্যক্তিগত মতামত দিতে পারো, পরামর্শ দিতে পারো, অথবা টপিক সেন্টেন্সটা ঘুরিয়ে লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল এইখানে আমরা তো দেখছি একটু আগে, যদিও কি মাই ফেভারিট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। তখন আমি কয়েকটা দাবি করলাম, রাইটিং, ওয়ার্ডিং আর লাইফস্টাইল। তারপরে সেই দাবির সপক্ষে কিছু যুক্তি দিলাম, প্রাইমারিলি এইটা, তারপরে সেকেন্ডলি এইটা, ঠিক আছে, আর শেষে কি, হাউএভার, অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম পোয়েটিক স্কিলস, এটা হলো আমার থার্ড ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। হিজ মাল্টিফেরিয়াস ট্যালেন্টস মেড হিম সাচ এ গ্রেট পোয়েট, এটা হলো আমার দ্বিতীয় মানে কনক্লুডিং সেন্টেন্স, ঠিক আছে। কনক্লুডিং সেন্টেন্সে কি করলাম, আমি একটা আমার ব্যক্তিগত মতামত দিলাম যে তার এইসব গুণের কারণেই সে এত গ্রেট একটা পোয়েট। প্রথমে কিন্তু আমি বলি না যে সে গ্রেট, শেষে আমি বলে দিয়েছি যে সে গ্রেট। আচ্ছা, এরপরে আছে কজ অ্যান্ড এফেক্ট। এটা আমার খুব ফেভারিট এবং লিখতেও অনেক সহজ। আচ্ছা, কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফ হলো যে প্যারাগ্রাফে কোনো ঘটনার কার্যকারণ বর্ণনা করা হয়। এই প্যারাগ্রাফ শিখতে তোমাদের টাইমই লাগবে না, 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফে কোনো ঘটনার কার্যকারণ বর্ণনা করা হয়, একটা ঘটনা কেন হলো, কেন, সেই ঘটনার প্রভাব কি, এগুলো, ঠিক আছে। আচ্ছা, তবে শুধুমাত্র কজ কিংবা শুধুমাত্র এফেক্টের উপর ভিত্তি করেও প্যারাগ্রাফ হতে পারে, ঠিক আছে। যে কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং দিয়ে দিল, শুধু কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং, আবার শুধু এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং দিয়ে দিতে পারে, ঠিক আছে। আবার কজেস এন্ড এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং দুইটাই দিয়ে দিতে পারে। এবং শুধু কজ বা শুধু এফেক্ট আসলে একভাবে লিখতে হয়, আর শুধু কজ এন্ড এফেক্ট আসলে, মানে কজ এন্ড এফেক্ট দুইটাই আসলে একসাথে আসলে একভাবে লিখতে হয়। তো আমরা দেখি যে কোনটা কিভাবে লিখতে হয়। এবং এটা যতই তোমার কাছে মুখে বলতে কমপ্লেক্স লাগলেও দেখবে যে তোমার মাথায় হুট করে এটা গেঁথে গেছে, অনেক সহজেই গেঁথে গেছে। আচ্ছা, টপিক এক্সাম্পল আছে গ্লোবাল ওয়ার্মিং, ইলিটারেসি বা অশিক্ষা, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, তারপর আছে লোড শেডিং বা বিদ্যুৎ বিভ্রাট, ঠিক আছে। এগুলো হলো আমাদের ন্যারেটিভ প্যারাগ্রাফের এক্সাম্পল। স্টেপ ওয়ান হলো, এটা আমরা কজেস এন্ড এফেক্টস এর জন্য, মানে এমন প্যারাগ্রাফ যেখানে কজ এবং এফেক্ট দুইটাই আছে, সেটার ক্ষেত্রে আমাদের স্টেপ ওয়ান কি হবে দেখি। ফাইন্ড এন্ড লিস্ট আউট দ্য কজেস এন্ড এফেক্টস অফ হোয়াটএভার ইজ দ্য টপিক অফ দ্য
প্যারাগ্রাফ। তার মানে তোমার প্যারাগ্রাফের যে টপিকটা সেটার কজ এবং ইফেক্ট। ধরো আমরা প্যারাগ্রাফ লিখবো কি নিয়ে লেখা যায়, ধরো প্যারাগ্রাফ লিখবো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। গ্লোবাল ওয়ার্মিং এর তিনটা আমি কজ বের করি, হ্যাঁ তিনটা কজের মধ্যে একটা ধরো ডিফরেস্টেশন বা এটা কি বাংলায় কি বলে, বনভূমি উজাড় করে দেয় আর কি। ডিফরেস্টেশন, কার্বন ইমিশন বা কার্বন দূষণ যেটা বলি আমরা, ডিফরেস্টেশন, কার্বন ইমিশন। আর 3 নাম্বারটা হলো কি, একটা হলো রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি মানে ওই যে কি পারমাণবিক রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস নিয়ে যে কাজকর্ম হয়, এগুলোর কারণে তো বিশাল পরিমাণে ঝামেলা হয়, তোমরা জানো হয়তো। আচ্ছা, এরপরে আছে হলো এফেক্টস। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি কি হয়? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এক হয় হলো ফ্লাড, ঠিক আছে, তারপরে সি লেভেল রাইজ, আর কি হয়, আর হলো টেম্পারেচার হাইক। হাইক মানে হলো বৃদ্ধি পাওয়া, টেম্পারেচার হাইক। এই যে তিনটা কজ দেখলা আর হলো তিনটা এফেক্ট দেখলা, এটা হলো কজেস এন্ড এফেক্টস প্যারাগ্রাফ, যেটা মানে কজও থাকবে এফেক্টও থাকবে এমন প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা, এই নিয়মটা। এরপরে দেখো শুধু কজ বা শুধু ইয়া যদি থাকে, শুধু এফেক্ট যদি থাকে, তখন আমরা কি করব? 3 বা ততোধিক কারণ বা প্রভাব খুঁজে বের করব। এটার ক্ষেত্রে বিষয়টা কি, আইদার কজ অথবা আইদার এফেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। স্টেপ 1 দুইটার ক্ষেত্রে মোটামুটি সেম। কজ এন্ড এফেক্টের ক্ষেত্রে দুইটাই বের করতে হয়, আর শুধু কজ বা শুধু এফেক্ট থাকলে শুধু কজ বা শুধু এফেক্ট বের করতে হয়, এই আর কি তফাৎ। আমি সেজন্য এখানে বিস্তারিত আর কিছু লিখছি না। আচ্ছা, ডেভেলপ আ টপিক সেন্টেন্স মেনশনিং অল দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড আউট। এরপর যা কিছু খুঁজে বের করেছো সব উল্লেখ করে একটি টপিক সেন্টেন্স লিখে ফেলো। এখন ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তুমি একটা 3টা কারণ বের করে ফেললা, ঠিক আছে, ওরা টপিক সেন্টেন্স লিখে ফেলবো যে গ্লোবাল ওয়ার্মিং is caused by deforestation, carbon emission, and radioactivity. ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই ডিফরেস্টেশন, কার্বন এমিশন এন্ড রেডিওঅ্যাক্টিভিটি। শুধু কজ প্যারাগ্রাফ যদি হয় এরকম, তাহলে এরকম লিখবা। যদি শুধু এফেক্ট হয় তাহলে ওই যে 3টা এফেক্ট লিখলাম, ওই ইফেক্ট 3টা লিখবা। আর যদি দুইটাই হয় তাহলে কি লিখবা? তাহলে এরকম তো লিখবা, লেখার পরে যেটা করবা হোয়াইল, একটা হোয়াইল দিবা, ঠিক আছে। সাধারণত হোয়াইলই দেই আমরা, হোয়াইল ইটস বা দা, ঠিক আছে, দা বা ইটস এফেক্টস আর কি কি ছিল এফেক্ট? এটা ছিল হলো ফ্লাড, সি লেভেল রাইজ, টেম্পারেচার হাইক। অনেক কিছু লেখা যায়, আমি জাস্ট ফ্লাড লিখলাম, এখানে ন্যাচারাল ডিজাস্টার হয়, সি লেভেল রাইজ এন্ড টেম্পারেচার হাইক। টেম্পারেচার হাইক, তো এর হলো কজ এন্ড এফেক্টের জন্য, দুইটা যখন একসাথে থাকবে তখন সেটার জন্য এটা টপিক সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো স্টেপ 3, বোথ কজেস এন্ড এফেক্টস এর ক্ষেত্রে কি করব আমরা?
রাইট দ্য সাপোর্টিং ডিটেলস ইন দ্য ফলোয়িং ওয়ে। শুধু যদি কজ এবং এফেক্ট দুইটাই থাকে তখন আমরা কি করব, সাপোর্টিং ডিটেলগুলো এইভাবে লিখব। প্রথমে লিখবো ফার্স্টটি দিয়ে, এই যে দেখো ট্রানজিশনাল মার্কারগুলো কি হবে তখন, কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে ট্রানজিশনাল মার্কারগুলো হবে ফার্স্ট অফ অল গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই এটা সেটা ওটা, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই এ বি সি, এগুলো কারণ, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবা, প্রথম সাপোর্টিং ডিটেইল হবে তোমার কজেস, তারপরে কি লিখবা অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট মানে ধরো লিখলা যে ফার্স্ট অফ অল গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই ডিফরেস্টেশন, কার্বন ইমিশন এন্ড রেডিও অ্যাক্টিভিটি। এরপরে এদের ফলে কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ন্যাচারাল ডিজাস্টার্স লাইক ফ্লাড, সি লেভেল রাইজ, আর একটা কি জানি বললাম ওইটা, ঠিক আছে, আর টেকিং প্লেস, ঠিক আছে। এই তোমার দ্বিতীয় সাপোর্টিং ডিটেইল গেল। তৃতীয় সাপোর্টিং ডিটেইলে কি লিখবা, বাট দিস বা হাউএভার দিস have some certain remedies which if taken by the concerned authorities then global warming might be taken to a controlled situation, controlled condition, ঠিক আছে, এভাবে লিখে দিলা, ঠিক আছে। তার মানে however বা এরকম কিছু একটা দিয়ে লিখে দিবা যে কজেস কি থাকবে, প্রথমে লিখবা কজেস যে এই কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তারপরে লিখবা ইফেক্টস, ঠিক আছে, বা এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এই প্রভাব পড়তেছে, আর থার্ডলি লিখবা কি রিমিডিজ বা প্রতিকার, ঠিক আছে, কারণ প্রভাব আর প্রতিকার, ঠিক আছে। যদি কজ এন্ড এফেক্ট দুইটাই থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। আর যদি শুধু কজ বা শুধু ইফেক্ট থাকে তাহলে আমরা কি করব, তাহলে ওই সাপোর্টিং ডিটেইল গুলো কি করব, causes and effects one after another, ঠিক আছে, একটি একটি করে কারণ বা প্রভাব বর্ণনা করে সাপোর্টিং ডিটেইলস লিখে ফেলো, ঠিক আছে। যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বর্ণনা করতে বলো তোমাকে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়, বন্যা হয়, সমুদ্রের লেভেল বেড়ে যায়, তারপরে আর হলো টেম্পারেচার বৃদ্ধি পায়, এগুলো তোমাকে লিখতে হবে। এখন তুমি কি করবা, তো টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম, যে ওই তিনটাকে আমরা জাস্ট বর্ণনা করে দিব যে এই কারণে হয়। তারপরে কি করবা, তারপরে সাপোর্টিং ডিটেইল ফার্স্টলি গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই ডিফরেস্টেশন, গাছ কাটার ফলে সেই হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এইসব কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আচ্ছা, তারপর লিখবো সেকেন্ডলি যে কার্বন ইমিশনের ফলে কি হচ্ছে, কার্বন জাতীয় গ্যাস যখন আমাদের পরিবেশে বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এরকম। সেকেন্ড সাপোর্টিং ডিটেইল গেল। থার্ড সাপোর্টিং ডিটেইল কি, যে তৃতীয় কষ্ট কিছু রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার অ্যাক্টিভিটির ফলে আমাদের রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউস হয়, যার কারণে আমাদের পরিবেশে এরকম বিরূপ প্রভাব পড়ে। এই শেষ, তোমার তিনটা সাপোর্টিং ডিটেইল শেষ। এরপর তোমার যে কাজ সেটা হলো কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুড ইউর প্যারাগ্রাফ বাই সিকিং অ্যাটেনশন ফ্রম দ্য কনসার্নড অথরিটিস। তার মানে কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফে সাধারণত আমরা সমস্যা নিয়ে কথা বলি, এই সমস্যার কারণ কি, ওই সমস্যার প্রভাব কি। এই জন্য আমরা যখন কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স লিখব তখন আমরা অবশ্যই কনসার্নড অথরিটি, ঠিক আছে, যথাযথ কর্তৃপক্ষ যারা আছে, যারা এই বিষয় নিয়ে কাজ করবে, ইউসুফ সরকার, ঠিক আছে, ইউসুফ সরকার বা এরকম অথরিটিকে আমরা এদের দৃষ্টি আকর্ষণ করে প্যারাগ্রাফটা শেষ করবো, ঠিক আছে, যে দ্য কনসার্নড অথরিটি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট টেকিং মেজার্স রিগার্ডিং দিস ম্যাটার্স। আচ্ছা, এবার দেখো, if the paragraph is only about causes, stating some effects is important and vice versa। মানে কি, মানে হলো একটা প্যারাগ্রাফ যদি শুধুমাত্র কজ ভিত্তিক হয়, ধরো তোমাকে বললো গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ব্যাখ্যা করো, তুমি তখন কি করবা, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ব্যাখ্যা করে প্যারাগ্রাফ তো লিখবাই, ঠিক আছে, লিখবাই, লেখার পরে এফেক্ট বর্ণনা করে একটা বা দুইটা সেন্টেন্স লিখবা। আবার মনে করো শুধু এফেক্ট নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বললো, তখন কি করবা, এফেক্ট বর্ণনা করে তো তুমি প্যারাগ্রাফ লিখবাই, বাট দু একটা কারণও বর্ণনা করতে পারো, ঠিক আছে। কারণ বর্ণনা করলে একটু শুরুতে বর্ণনা করবা, আর এফেক্ট বর্ণনা করলে শেষে বর্ণনা করবা, ঠিক আছে। এটা হলো ভদ্রতা, প্যারাগ্রাফের ভদ্রতা, ঠিক আছে, এটা সুন্দর লাগে দেখতে, এবং সুন্দর লাগা মানে অবশ্যই নাম্বার বেশি। আচ্ছা, তো এই হলো আমাদের কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি।
এখানে শুধু কজ প্যারাগ্রাফ একটা আছে, ঠিক আছে, শুধু কজ প্যারাগ্রাফ। কি হবে? হেডএক্স ক্যান হ্যাভ সেভারাল কজেস, এটা আমাদের টপিক সেন্টেন্স। এখানে সে দাবি করলো যে কয়েকটা কজ হতে পারে। ও আর একটা বিষয় আছে, আর একটা বিষয় হলো টপিক সেন্টেন্সে তুমি চাইলে ওই তোমার ওই তিনটা পয়েন্টকে ইনক্লুড করতেও পারো, নাও পারো, ঠিক আছে। মানে কি বললাম যে এখানে হেডেকের সেভারাল কজ হিসেবে একটা বলছে স্ট্রেস, আর একটা বলছে কি অ্যালার্জি হয়ে গেল, হ্যাঁ অ্যালার্জি, স্ট্রেস, আর একটা গেল কই ডায়েট, ডায়েট, অ্যালার্জি, স্ট্রেস, ঠিক আছে। তাহলে এই যে তিনটা কারণ, এখানে কিন্তু সে লিখতে পারতো চাইলে যে হেডেক্স ক্যান হ্যাভ সেভারাল কজেস সাচ অ্যাজ স্ট্রেস, ডায়েট অ্যান্ড অ্যালার্জি, এভাবে লিখতে পারতো। তুমিও চাইলে এভাবে লিখতে পারো, আবার তুমি চাইলে নাও লিখতে পারো যে হেডেক্স ক্যান হ্যাভ সেভারাল কজেস, লিখে টপিক সেন্টেন্স শেষ করে দিলা, দিয়ে তারপরে ফার্স্টলি যে ওয়ান অবভিয়াস কজ ইজ স্ট্রেস, তারপরে স্ট্রেস কেন স্ট্রেস থেকে এটা হয় সেটা একটু লিখলা, তারপরে ডায়েট, তারপরে অ্যালার্জি, এই তিনটা পয়েন্ট নিয়ে শেষ হয়ে গেল। তারপর শেষে কি করলো, এই যে বললাম দেখো সমাধান দেওয়ার চেষ্টা করছে, লোয়ারিং স্ট্রেস, কন্ট্রোলিং ইউর ডায়েট অ্যান্ড অ্যাভয়েডিং অ্যালার্জেন্স ক্যান হেল্প অ্যাভয়েড হেডেক্স, ঠিক আছে। শেষে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলো। সমাধান তুমি কজ প্যারাগ্রাফে দিতে পারো, কজ এন্ড এফেক্টও দিতে পারো, শুধু এফেক্টও দিতে পারো। আচ্ছা, ওই এখানে একটু টাইটেল ভুল আছে, দেখো কজেস এন্ড এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। এখন প্রথমে আমরা দেখলাম কজেস, শুধুমাত্র কজেস প্যারাগ্রাফ। এখন দেখো কজেস এন্ড এফেক্টস প্যারাগ্রাফ। কজেস এন্ড এফেক্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম তোমাদের মনে আছে কিনা, সেটা হলো আমাদের প্রথমে কজ লিখতে হয়, তারপরে এফেক্ট, তারপরে রিমিডি বা প্রতিকার, ঠিক আছে। দেখো এইখানে এই সেন্টেন্সটা এই প্যারাগ্রাফটা আসলে এটা এক জায়গা থেকে নেয়া, ধার নেয়া, যে এখান থেকে ধার নেওয়া, ঠিক আছে। এখানে তোমার টপিক সেন্টেন্সটা নাই, এটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, the primary cause is the excessive emission of greenhouse gases such as carbon dioxide, এই সেই বলার পর, ঠিক আছে। এই পর্যন্ত হলো আমাদের, এইখান থেকে এই পর্যন্ত আমাদের সাপোর্টিং ডিটেইল নাম্বার 1, এখান থেকে এই পর্যন্ত আমাদের সাপোর্টিং ডিটেইল নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের কজ অংশটা। এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এফেক্ট, এখান থেকে এই পর্যন্ত আমাদের ইফেক্ট। আচ্ছা, এটা হলো আমাদের সাপোর্টিং ডিটেইল নাম্বার 2। আর এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের সাপোর্টিং ডিটেইল 3 বা রেমিডিস। তাহলে সাপোর্টিং ডিটেইল 1 ছিল আমাদের, 1 ছিল আমাদের কজেস, 2 ছিল হলো এফেক্টস, 3 ছিল হলো রেমিডিস, রেমিডিস। এরপর দেখো কনক্লুডিং সেন্টেন্স কিভাবে লিখলো, এটা কনসার্ন অথরিটির দৃষ্টি আকর্ষণ করলো, গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করলো, করে এই পর্যন্ত এনে শেষ করে দিল। তাহলে দেখো এটার সাথে মিলিয়ে দেখবে ওই স্ট্রাকচারটা যেটা আমি তখন বর্ণনা করেছিলাম, এই যে স্টেপ বাই স্টেপ যখন বর্ণনা করলাম সেখানে যেমন লিখে দিয়েছিলাম যে কজ অ্যান্ড এফেক্ট থাকলে শুরুতে কজ, তারপর মাঝখানে এফেক্ট, শেষে রিমিডি দিয়ে কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফটা শেষ করতে হয়। এবার আসো, আমরা তো অনেক ধরনের প্যারাগ্রাফ লেখা শিখলাম। এবার দেখো তোমাদের প্রশ্নপত্রে কোশ্চেন আনসার করার আলাদা কোনো নিয়ম আছে কিনা বা টিপস আছে কিনা, ঠিক আছে। এটার উত্তর যদি আমার কাছে জানতে চাও, এর উত্তর হলো নাই, এর উত্তর নাই। আসলে প্রশ্নপত্রে আনসার করার মতো তোমাদের আলাদা কোনো নিয়ম নাই, বাট কিছু জেনারেল রুলস আছে, সেটা আমরা একটু দেখি। জেনারেল রুলস বলতে, ঠিক আছে, সরাসরি একের পর এক উত্তর দেওয়া যাবে না। তুমি যদি শুধু আনসার দিয়ে যাও কোশ্চেন আনসারের মতো করে, তাহলে কিন্তু হবে না। এই সেন্সটা অবশ্যই তোমাদের আছে, তোমরা বড় মানুষ, এসএসসি পরীক্ষা দিবা কয়েকদিন পরে, তোমরা শিশু না, তোমরা জানো এটা, যে একের পর এক জাস্ট প্রশ্নের আনসার দিয়ে গেলে হবে না। আমি ছোটবেলায় 5-এ থাকতে বা 6-এ থাকতে এই কাজটা সম্ভবত একবার করছি আমি এই কাজটা, তো এটা করা যাবে না, ঠিক আছে। তোমার কাছে তুমি প্যারাগ্রাফ লিখতে পারো কিনা সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
তো সরাসরি একের পর এক উত্তর দেওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্ট হলো মূল লক্ষ্য থাকবে প্যারাগ্রাফ লেখা। তোমার মূল লক্ষ্যটা থাকবে প্যারাগ্রাফের স্ট্রাকচারটা মেনটেন করে প্যারাগ্রাফটা ঠিকঠাক ভাবে লেখা। প্রশ্নের উত্তর আপনা আপনিই আসবে। কেন আসবে, কিভাবে আসবে বলি। যে তুমি প্যারাগ্রাফটা যখন লিখবে, তোমার সাপোর্টিং ডিটেইল টপিক সেন্টেন্স গুলো যখন সাজাবে, তখন তুমি যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে তোমার কোয়েশ্চেন পেপারে, ওগুলো অনুযায়ী সাজাও, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্যারাগ্রাফের সাথে, যে অ্যান্সার দিস ফলোইং কোয়েশ্চেন্স ইন এ প্যারাগ্রাফ, তখন তুমি যে প্রশ্নগুলো আছে ওখানে সেগুলোর উত্তর তোমার সাপোর্টিং ডিটেইলের মধ্যে নিয়ে আসো, ব্যাস এনাফ। এতেই তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? এবং তুমি খেয়াল করে দেখবে তোমার কোয়েশ্চেনগুলো ওইভাবেই করা যেভাবে করার কথা, প্যারাগ্রাফ লিখতে যেমন সহায়ক হওয়ার কথা, ঠিক আছে? যেমন প্রশ্ন করলে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবে তেমন প্রশ্ন করে। ওখানে ক্রিটিক্যাল এমন প্রশ্ন করে না যেটা তুমি প্যারাগ্রাফই লিখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর সাপোর্টিং ডিটেলস নির্বাচন করতে হবে প্রদত্ত প্রশ্নের উপর ভিত্তি করে, যেটা আমি একটু আগেই বললাম, ঠিক আছে? তার মানে প্রদত্ত প্রশ্নের উপর ভিত্তি করে যদি তুমি সাপোর্টিং ডিটেইল নির্বাচন করো, যেমন শীতকালে শিশুদের কি হয়, শীতকালে বৃদ্ধদের কি হয়, এরকম তোমার অনেক কোয়েশ্চেন থাকলো মনে করো তোমার প্রশ্নপত্রে, তাহলে তুমি কি করবে, ওই অনুযায়ী তোমার সাপোর্টিং ডিটেইল সাজাবে। আর আমি তো বলেছিলাম যে কোনো সিজনে যদি আমরা বর্ণনা করতে যাই, সেখানে ক্রাউড অ্যাক্টিভিটি বা মানুষজন কি করে এই বিষয়টাও উঠে আসে। তো তুমি যদি জাস্ট উইন্টার নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, সেখানে অবশ্যই নেচার আসছে, তারপরে ক্রাউড অ্যাক্টিভিটি আসছে, তাই না, রেঞ্জ আসছে, এটুকুই। এবং তুমি খেয়াল করে দেখবে সিজন নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ এসে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই এমনটাই হয়েছে যে তোমার কোয়েশ্চেনগুলো এইভাবে এসেছে যে কবে থেকে কবে পর্যন্ত উইন্টার, উইন্টারে কি কি হয়, উইন্টারে কি পাওয়া যায়, উইন্টারে ফসল এরকম কি হয়, খাবার দাবার কি পাওয়া যায়, শিশুরা কি করে, বৃদ্ধরা কি করে, গরিব মানুষ কি করে, এই বিষয়গুলি, ঠিক আছে? তুমি জাস্ট সাপোর্টিং সেন্টেন্স গুলো তোমার চুজ করার সময় তুমি দেখে নেবে যে প্রশ্নপত্রের সাথে তোমার মিল আছে কি, এনাফ। আর কিছু লাগবে না। আশা করা যাচ্ছে এই ভিডিওটা যদি তোমরা দেখো, আমি অনেক কথা বলেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। কেন চেষ্টা করেছি প্রথমে বুঝিয়েছিলাম, ওই যে বিল্ডিং এর ভিত দিয়ে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ঠিক আছে? তো এই হলো বিষয়। তোমরা সবাই ভালো থাকবে। আর অবশ্যই নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও এটা অবশ্যই জানাবে কমেন্টে। যদি জানাও, তোমাদের রেসপন্স হিসাব করে আমরা পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। টিল দেন, স্টে ফাইন। আসসালামু আলাইকুম।